আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প অবরুদ্ধ নিশীথ, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন তেজস্মিতা মুর্তজা। ভিডিও এডিটিং করেছেন জে.আর. জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প অবরুদ্ধ নিশীথ। বিভ্রান্ত হয়ে গেলেন কর্মকর্তারা। হামজার কথায় ওনারা নিজেরাই পেঁচিয়ে গেলেন এই সংশয়, আসলে কি জয় আমির খুনটা করেছে নাকি করেনি। কিন্তু হামজার ওপর টর্চারিংয়ের চতুর্থ দিন জয় এসে হাজির। সে আত্মসমর্পণ করল। কর্মকর্তারা দুই ভাইয়ের কার্যক্রমে হতবাক হয়ে গেলেন। জয় এসে বলল, আপনারা নাকি আমারে খুঁজতেছেন? খুন করে পালালে তো খুঁজবই, পালালে কেউ এসে ধরা দেয় না স্যার, আর খুন করলেও না। আপনাদের সমস্যাটা হইল আসল খুনিকে খুঁজে না পাইলে আমার মতো দুর্বল নিষ্পাপদেরকে টার্গেট করেন কেস ডিসমিস করার জন্য। দুঃখজনক। জয়ের কথায় সবাই যেমন বিভ্রান্ত হল, তেমনি ওর দুঃসাহসে হতবাক। জয় হামজার সাথে দেখা করার জন্য সামান্য একটু সুযোগ চাইল। যেহেতু সে নিজে এসে আত্মসমর্পণ করেছে, সে অনেকটা ছাড় পেল। তাকে জিজ্ঞাসাবাদে নেবার আগে হামজার সেলেই রাখা হলো। হামজা আক্রমণাত্মক হয়ে টেরে এলো। বাচ্চা, এখানে এসেছিস কেন? মরার এত শখ হয়েছে তোর? নিজের শখ আমার উপরে চাপিও না বড় সাহেব। খুন তো করছি, তা স্বীকার না করে মার খাচ্ছ তুমি। মরার শখ আমার হলো কিভাবে? হামজা গলা চেপে ধরল। আমি মার খাচ্ছি তাতে তোর বাপের কি? তোকে বলেছিলাম না আন্ডারগ্রাউন্ড থাক, সময় ভালো না, কেন আসছি সেইখানে? জয় একগাল হাসল। একা একা মার খাচ্ছ, ব্যাপারটা ভালো লাগতেছিল না। আমার ভাগ নিতে আসলাম, হক ছাড়া যাবে না। হামজা হিসেহারা হয়ে পড়ল। এর বাচ্চা, একবার ধরা খাইলে আর ছাড়া পাবি না, নিশ্চিত মার্ডার। শালার তোরে আমি তোরে কি করব কত? এই জন্যই তোরে আন্ডারগ্রাউন্ড করছিলাম রে হারামির বাচ্চা। জয় আরাম করে নোংরা মেঝেতে টান টান হয়ে শুয়ে, মাথার নিচে হাত দিয়ে চোখ বুজে শুয়ে পা দুলাতে দুলাতে বলে, তুমি একবার আমারে কইছিলা একসাথে বাঁচতে না পারলে একসাথে মরে যাব। একা একা বেঁচে থাকার দরকার নেই, বুঝলি জয়? আইজ তার পরীক্ষা দেবার আইসি। আমার তো কেউ নাই, তোমারে এরা এমনে শেষ কইরা ফালাইলে আমি বাল বাইরে এমনিই মইরা যাইতাম। হামজা শক্ত করে জয়ের হাতটা চেপে ধরেই রাখে। অন্যদিকে তাকিয়ে বলে, চুপ থাক, তোর কথা কানে ঢুকে রক্ত গরম হচ্ছে। জয় বেহায়ার মতো দাঁত বের করে একটু হাসল। এখন তার চোখে মুখে একটুও ভয় নেই। হামজা মার খাবে আর সে পালিয়ে থাকবে, এ আবার কোন দেশে কথা? জয়কে যখন নিতে আসলো ইন্টারোগেশনে নেবার জন্য, কোনোভাবেই হামজার হাতের বাঁধন থেকে জয়কে ছাড়ানো গেল না। পুলিশ কাঠের লাঠি দিয়ে হামজার কবজির উপর মারল একবারই। খট করে শব্দ হয়ে কবজিটা বোধহয় ছুটেই গেল। জয়ের হাত ছুটে গেল। পুলিশের একটা পন্থা নীরবেই পেয়ে গেল। হামজার সামনে জয়কে মারতে শুরু করা হলো। জয়কে প্রশ্ন করা হলে সে উত্তর না দিয়ে বরং উল্টোপাল্টা প্রশ্ন করছিল। যেমন তাকে জিজ্ঞেস করা হলো, খুনটা তুই কেন করেছিস জয়? জয় জিজ্ঞেস করল, খুন করা কি খারাপ? তোর মতে কি ভালো? সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি যদি খুন করি আমার কি শাস্তি হবে? প্রাপ্তবয়স্ক হবার পর তোর ফাঁসি হতে পারে। করেছিস কিনা খুন তাই বল। খুন যে করবে তারই ফাঁসি হবে? ধরা পড়লে অবশ্যই শাস্তি হবে। জয়ের ভেতরে এবার নিজের কৃতকর্মের উপর দৃঢ়তা এলো। সে একটুও পাপ করেনি। তার গোটা পরিবার খুন হয়েছে। তার বদলে সেই খুনিদেরকে জয় তাদেরকে দিলেই বরং সেটা আইন। গোটা সৈয়দ পরিবারকে মরতে হবে, এই জন্য তাকে বাঁচতে হবে। মরতে অবশ্য তার খারাপ লাগে না, কিন্তু শাস্তি না দিয়ে মরা যাবে না। তাকে মারতে মারতে প্রায় জ্ঞান হারা করে ফেলা হলো। কিশোর বলে ছাড় পেল না সে, কিন্তু স্বীকার করল না কিছুই। একসময় কান ফেটে রক্ত বেরিয়ে আসে জয়ের। মেঝেতে পড়ে নাকে আঘাত পাওয়ার পরেও জয় নিজের সবটুকু চেষ্টা করে নিজেকে আর্তনাদ করা থেকে থামাতে। তার ভয় হয় তার আঘাতে হামজা নির্ঘাত খুনের দায় নিজে স্বীকার করে বসবে। হলো সেরকমই। হামজা পুলিশের পায়ের কাছে বসে পড়ল। জয় কিছু করে নাই স্যার, ওরে মারবেন না। পুলিশ পৈশাচিক হাসল। তাইলে কি তুই করছিস? হামজা চট করে বলে, হ্যাঁ জি স্যার, মানে খুন করি নাই, কিন্তু আমার অপরাধ আছে স্যার, জানি কে খুন করছে। জয় তখন শরীরের ভর ছেড়ে চামড়া ছেঁড়া শরীরে মেঝের ওপর পড়ে আছে। আগ্রহ বেশে বসল পুলিশ। হামজা সালিমের নাম বলে দিল। পুলিশ জিজ্ঞেস করলেন, সে কেন মারবে ব্রিগেডিয়ারকে? হামজা জানালো, কারণ সালিম বারিসারের মাদ্রাসায় কিছু বছর আগে আগুন দেবার সময়ও আমাকে কাজে লাগিয়ে কিছু বছর আগেও একবার সেই মাদ্রাসায় আগুন দিয়েছিল। তারপর মাদ্রাসা থেকে খুব মারধর পড়ে তেড়ে দেয়া হয় সালিম কাকাকে। সেই রাগ। তাইলে তুই বলতে চাচ্ছিস সে এবার বারি সাহেবকে মারতেও তোকেই ব্যবহার করেছে? হ্যাঁ স্যার, জয়কে বারি সাহেব খুব ভালোবাসত। আমাকে হুমকি দিয়ে সালিম জয়ের মাধ্যমে বারি সাহেবের সাথে দেখা করার সুযোগ করে নিয়েছিল স্যার। আমি জয়কে পাঠিয়েছিলাম সালিম কাকার সাথে। এই আমার অপরাধ,
কিন্তু জয় খুন হওয়া দেখেনি। ওকে বের করে দিয়েছিল সালিম কাকা, আর ওর সিঁড়ি বেয়ে নামাই দেখেছেন আপনারা। তারপর আর সালিম কাকার সাথে দেখাও হয়নি আমাদের। প্রমাণের অভাবে আরও কিছুদিন টর্চার করে ফায়দা না পেয়ে দুই কিশোরকে ছেড়ে দেয়া হলো বটে, এবং হামজার কথা বেশ বিশ্বাসযোগ্য হল, কারণ সেলিম আসলেই নিখোঁজ ছিল। এই কাজটা হামজার বড় ভাইলা অন্তত করেছিল হামজাকে রক্ষা করতে। সেলিমকে সাময়িক গুম করা হয়েছিল। সেলিমের লুকিয়ে থাকার ব্যাপারটাতে মুস্তাকিনসহ সংগঠনের সবাইও হামজার স্টেটমেন্ট আরেকবার বিশ্বাস করল, কারণ সেলিমের দ্বারা এমন কিছু অসম্ভব নয়। আবার সে খুনের পরপরই আলাপাতা, আবার সে জয় চলে আসার পরপরও সত্যি অনেকবার মাদ্রাসা ও জয় হামজাকে একাধিকবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। জয় ও হামজার ভালো চিকিৎসা হল না, কারাগারের মারগুলো শরীরে বসে গেল। সদ্য যুবক বয়সে হামজার উচ্চ রক্তচাপসহ হৃদযন্ত্রে বিভিন্ন রোগশোক দেখা দিয়েছিল এতে। দিন দিন এসব ঘটনাবলী হামজার ভেতরে পৈশাচিকতার ভাণ্ডার গড়ে তুলছিল। তার কেবল ক্ষমতাই চাই, ক্ষমতা। সেই মারের আঘাত কাঁজা থাকতে থাকতেই জয় নিখোঁজ হল। সেলিম ফারুকী বড় সূক্ষ্ম কৌশলের সঙ্গে জয়ের মস্তিষ্ক ও শরীরকে একসাথে ধ্বংস করার কৌশলে মজলেন। অন্ধকার কবরের মতো কোথাও একটা তাকে আটকে রাখা হল মাসখানেকের মতন। সেলিম ফারুকী জয়ের সাথে সেই দিনগুলোতে যা যা করেছিল, জয় সেই সময়টা মৃত্যুর সঙ্গ নিয়ে বেঁচেছিল, কিন্তু মৃত্যু এবারও তার সঙ্গে প্রতারণা করল। সেলিম ফারুকীর কৌশলী টর্চার জয়ের মস্তিষ্ক ও শরীরের চিরস্থায়ী ক্ষতি সাধন করতে সক্ষম হল। জয়ের মাংসপেশি ও রক্ততে বিভিন্ন আজব উপসর্গ দেখা দিয়েছিল এ সময়। সেখান থেকে ফেরার পর থেকে জয়ের মাংসের ভেতরে কামড়াত। নাক দিয়ে রক্ত পড়া থেকে শুরু করে বিভিন্ন ভয়ানক উপসর্গ ও শরীরের যন্ত্রণা। ড্রাগে আচ্ছন্ন হয়ে উঠল সে। সেলিম ফারুকীর ইনজেক্ট করা অবিরাম ড্রাগ জয়কে ড্রাগের প্রতি নির্ভরশীল করে তুলল। নিয়মিত সেবনের জন্য যেসব মেডিসিন ডাক্তার দিল, তা তাকে কোনোদিন গ্রহণ করতে দেখা যায়নি। ডাক্তার একটা চমৎকার ভবিষ্যৎবাণী করেছিলেন, জয়ের লোহিত রক্তকণিকার গুণগত মান নষ্ট হবার পথে, এবং সে যে সকল ড্রাগে অভ্যস্ত হয়ে পড়েছে তা তার শরীরের নষ্ট কোষের বৃদ্ধিতে বেশ ভালো সহায়তা করছে। এটা ভবিষ্যতে ব্লাড ক্যান্সারের রূপ নিতে পারে। জয়ের শরীরের ব্লাড কর্পাসালের মাদার সেলগুলো সব মিলিয়ে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত। 3টে বছর মুস্তাকিন বিশ্বাস করেছিল তার আব্বাকে সেলিম মেরেছে। সে সময়টা সে হন্যে হয়ে সেলিমকে খুঁজেছে, কিন্তু সেলিম সন্দেহের দায়ে পলাতক। এতে আরও বিশ্বাসযোগ্য হয়েছিল সে অপরাধী। কিন্তু 2006-এর শুরুর দিকে মুরসালিন জানতে পারল সেলিম মারেনি, মেরেছে জয়। যে জিন্নাকে জয় বছরের পর বছর খুঁজে পায়নি, সেই জিন্না আমির মুরসালিন ও তাদের সংগঠনের নেতাকর্মীদের হাতে বন্দী হল জয়কে ধরার টোপ হিসেবে। সময়টা হামজা ও জয়ের জন্য অতিরিক্ত প্রতিকূল হয়ে উঠেছিল। তখন বিরোধী সরকারের সময়সীমা প্রায় শেষের দিকে। তত্ত্বাবধায়ক সরকার আসার সময় হয়ে এসেছে প্রায়। হামজা ও জয় জানের মায়া ত্যাগ করে নিজেদের দলীয় প্রচারণায় নামল। এবার দল ক্ষমতায় আসতেই হবে, অন্তত তাদের দুজনের অনেক পুরনো হিসাব চুকানোর দায় হলেও। সে সময় জিন্নাকে ছাড়িয়ে আনতে জয় পাগল হয়ে উঠেছিল। তার একুল ওকুলে কেউ নেই জিন্না ছাড়া। এতে করে বর্তমানের দলীয় কর্মসূচিতে ব্যাঘাত ঘটছিল, যা হামজার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাদেরকে জিততে হবে যে কোনোভাবে। জীবনের হিসাবের খাতাগুলো পড়ে আছে, শরীরে আঘাত, পেটে খিদে, প্রবৃত্তির নেশাগ্রস্ততা, বদলার আগুন। হামজা এগুলোকে এড়ানোর সাধ্যি রাখে না, তাকে জিততেই হবে। জয় যতটা উতলা হয়ে উঠছিল জিন্নাকে মুক্ত করতে, একবার ওকে দেখতে, হামজা ততটাই উদ্বিগ্ন হয়ে উঠল জয়কে হারানোর আতঙ্কে। সবে তাদের যাত্রা শুরুই হয়নি, তার মাঝে জিন্না ঢোকে এলো। মুস্তাকিন জিন্নার মুক্তির বদলে জয়কে চায়। যেখানে জয়কে নিজের রাখতে হামজা দুনিয়ার সাথে একটা যুদ্ধে অবতীর্ণ হতেই পারে। জয় তার রগে রগে মিশে যাওয়া সঙ্গী দোষ। ডান হাতের মুঠোয় আঁকড়ে ধরার মতো হাত, বুকের সাথে মিশিয়ে পিঠে চাপড়ো মারার মতো শক্ত সিনা। জয় তার এক জনমের পাপাচারের সঙ্গী। সে জয়কে ছোট্ট বয়সে জিতে এনেছে। তার রুহ না গেলে জয় যাবে না। জয়কে সে আশ্বাস দিল, নির্বাচনে জিত তাদের হবে, তারপর দুনিয়া তাদের। এখন শুধু প্রচারণার কাজে মন লাগা। দেশে মার্শাল ল জারি হল। হামজা সেনাবাহিনীর হাতে মার খেল। দেহে ছেপে যাওয়া দাগের সংখ্যা বাড়ল, গাঢ় হল ক্ষতগুলো। ভেতরের আগুন নিভে ব্যথা গলে তা লাভায় পরিণত হল, যা জ্বলন্ত কিন্তু শান্ত, গলিত। তা দাউ দাউ করে জ্বলে না, কেবল নিঃশব্দে বয়ে যায় জমিন পুড়িয়ে ছাই করতে করতে। নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2008-এর ডিসেম্বরের শেষ তারিখে। জিতে গেল হামজার দল। এবার হামজার অধিপত্য বিস্তারে আর বাধা এলে হামজা তা মানবে কেন? বাধা হয়ে যা আসবে
আত্মা ছাই হবে। মুস্তাকিনদের ভেসে বেড়ানোর দিন এলো। চারিদিকে তাদের আটক, গুম, খুন বাড়ল। সেরকম ভাসমান এক সময় বন্দি জিন্না আমির গায়েব হয়ে গেল তাদের আটকখানা থেকে। কেউ জানল না জিন্না কোথায়। জিন্না আমির হামজার হাতে বলি হয়ে গেল এক রাতে। জয়ের শেষ পিছটানকে মেরে হামজা হাত মুছে ফেলল কালো পাঞ্জাবির নিচপৃষ্ঠে। জয় জানেনি তা। দিন যত যাচ্ছিল, জয় উন্মাদ হয়ে উঠছিল জিন্নাকে পেতে, আর তার আগ্রাসন বাড়ছিল সৈয়দ পরিবারের প্রতি। যা হামজা চাইছিল ঠিক সে মোতাবেকই সব এগোলো। হামজার ওয়ার্কশপ উঠল। বাড়ির নকশায় বড় ঘর তৈরি হল। নিজে নকশা তৈরি করেছিল পাটোয়ারি বাড়ির। বড় ঘরের দৈর্ঘ্য প্রস্থে 65-30 ফুট। বড় ঘর তৈরির খাতিরে হামজার বাড়ি মোট মিলিয়ে বিশাল হল। দোতলার অর্ধেকের বেশি খালি পড়ে থাকে, সেখানটা পরিত্যক্ত। বড় ঘরের গুদামের অংশে মেটাল মেল্টিং মেশিন এলো। 2012তে সেই বড় ঘরে সেই ধাতু গলানোর চুল্লিতে সর্বপ্রথম সেলিম ফারুকি গলেছিল। তাকে পিস পিস করে কেটে কেটে গলানো হয়েছিল চুল্লিতে। হামজা কেটেছে, জয় গলিয়েছে। সেলিমের বাঁ হাতের একাংশ পচে ক্ষয় হয়েছে বড় ঘরেই। সেলিম ফারুকির হাতে পাথরের আংটির কমতি ছিল না। অন্তু প্রথম দিন বড় ঘরে ঢুকে সেই ক্ষয়িত হাতের আংটিগুলো দেখেছিল। মুস্তাকিন মহান পিবিআই ডিপার্টমেন্টে ইনভেস্টিগেটর নিযুক্ত হল, তখন বাংলাদেশে পিবিআই ডিপার্টমেন্ট পুলিশের এক নতুন ব্রাঞ্চ। চাকরির 1 বছরেরও কম সময়ে মুস্তাকিনের দল বিরোধী তদন্ত কার্যক্রমের ফলে ওপর মহল থেকে আদেশ এলো তাকে প্রথমে চাকরি থেকে বরখাস্ত করতে, পরে দুনিয়া থেকে। কিন্তু জয়ের বদৌলতে মুস্তাকিনের জায়গা হলো হামজার বড় ঘর। সময় 2013-র শেষের দিকে। মুস্তাকিনের চেহারার সাথে খুব বেশি মিল ছিল মুমতাহিনার। মিল মহব্বতও বেশি দুই ভাই বোনের। মুস্তাকিনের চেহারায় নমনীয়তার সাথে বীরত্বপূর্ণ তেজ বেশি লক্ষ্য করা যায়। একগাল মাঝারি চাপদাড়ি, গায়ের রং পুরুষ হিসাবে ফর্সা, টাকনো অবধি গোটানো প্যান্ট, মাঝারি চুলগুলো ভিন্নস্ত, কপালের মাঝখানে নামাজের কড়া পড়া কালো দাগ, বড় শোভনীয় এক পৌরুষ দীপ্তি চোখে মুখে। জোরে হাসতে দেখা যায় না লোকটাকে, মুচকি হাসিই বেশি। চোখ দুটো গভীর, বিচক্ষণ, বিনয়ী। মুস্তাকিন বড় ঘরের চারদিকটা দেখে নিয়ে হাঁ করে শ্বাস ফেলে মেঝেতে বসল। জয়কে দেখে একগাল মুচকি হাসল। ভালো আছিস? জয় গিয়ে সামনে বসলে মুস্তাকিন বলল, এখন কি করছিস? কি করতিসি বললে খুশি হবি? আজ তোর খুশির দিন। আমার খুশি হবার মতো কিছু করছিস না তুই, সুতরাং যা বলবি তাতেই সামান্য দুঃখ পাব। তবু বল। জয় দাঁত বের করে হাসল। আমার অবস্থা মনে কর, ও দায়াল যান নিবা নাও দামকা বাহির হয়ে যায় টাইপের। গরিব ধরিব মানুষ, দুঃখের দিন একরকম কেটে যাচ্ছে। কিন্তু তাই বলে তোর কোনো দুঃখ আমি রাখব না। তোর দুঃখ দূর করতেই এইখানে আনছি তোরে। একটু থেমে খুব জ্ঞানীর মতো করে জয় বলল, বুঝলি মুস্তাকিন, মাইনসের কপাল আর লুঙ্গির গিট্টু কখন কিভাবে খুলে যায় কেউ জানে না। আজ তোরটা খুলব। পলাশ চেয়ারে বসতে বসতে বলল, লুঙ্গির না কপালের রে জয়? লুঙ্গিরটা খুললে কপাল আপনা আপনিই খুলে যায় পলাশ ভাই। কপালের সব নেয়ামত তো লুঙ্গির তলেই। মুস্তাকিন জয়কে গভীর চোখে পর্যবেক্ষণ করতে করতে টের পেল কেউ আসছে। ধীর স্থির পদক্ষেপে হামজা এসে দাঁড়িয়ে ঠান্ডা এক হাসি দিল। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো? সবসময়। তোমার ভালো থাকারও একটা ব্যবস্থা করতে চাই। তোমার জন্য একটা সুযোগ আছে, সেটা জানানোর আলাপ করতেই এই সাক্ষাতের ব্যবস্থা। তুমি আবার খারাপভাবে নাওনি তো এভাবে তুলে আনার বিষয়টা? মুস্তাকিন হামজার ধূর্ত মুখখানির দিকে চেয়ে হাসি মুখে বলল, না, আমাকে এখানে আসতে হবে তা নিয়ে আশাবাদী ছিলাম। তবে আপনার সুযোগ বোধহয় আমি গ্রহণ না করে আপনাকে অসন্তুষ্ট করতে চলেছি হামজা ভাই। এতে আপনি কিছু মনে না করলেই হলো। হামজা বড় উচ্ছ্বাসিত হয়ে হাসল। তার ব্যবস্থাও আছে, চিন্তা করো না ভাই, আমি আছি না। মুস্তাকিন বিড়বিড় করল, তা তো বটেই, সেই ব্যবস্থা শুরুর অপেক্ষায়। পলাশ উঠে এলো। তার হাসিতে বড় ঘর জুড়ে উঠল। সে হাসলে চোখ কুচকে উঠে, তাতে চোখের মনির জলজলে ভাবটা বেশি ফুটে ওঠে। এসেই সে উচ্ছ্বাসে ফেটে পড়ল মুস্তাকিনকে দেখে। হাত বাড়িয়ে দিয়ে বলল, গুড জব ছোট ভাই। অল্পদিনের চাকরিতে আমারে একদম নড়চড় করে রেখে দিচ্ছিলে। তোমার তদন্তের কাজে অত্যন্ত সন্তুষ্ট আমি। আরেকটু সুযোগ পাইলে একদম আমারেই খালাস করে দিতা, কোনো সন্দেহ নাই। সাহসের ব্যাপার স্যাপার। গুড গুড, আই অ্যাপ্রিসিয়েট। গুড। মুস্তাকিন একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, ধন্যবাদ। জয় জিজ্ঞাসা করল, জিন্না কোথায় রে? নেই। জয় ভ্রু চায়। হ্যাঁ, কি? শুনি নাই, আবার ক। মুস্তাকিন শান্ত চোখে চেয়ে রইল। জয় আবার জিজ্ঞাসা করে, জিন্নাকে ফিরিয়ে দে, তোর জান দেব। চেয়েছিস? জয় মুস্তাকিনের কাঁধে হাত রাখল। চাইবি, সত্যি বলছি, বিশ্বাস কর, তুই জান চাইবি আমার কাছে। হ্যাঁ, আব্বারটা দে, ফিরিয়ে দে। জয়ের চোয়াল আটল।
জিন্নাহকে এতদিন আটকে রেখে আমারে পাস নাই, নতুন আর কিসের আশায় বাচ্চা ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? আমি শুরু করলে তোর পুরো সংগঠনের রুহুতে কাঁপন উঠাবো। জয় আমির ওয়াদায় পাক্কা। জিন্নাহকে ফিরিয়ে দিলে তার বদলে তুই ফাঁসিতে ঝুলবি আব্বাকে খুন করার অপরাধে। দলের 9 জন যুবক তোদের হাতে বলি হয়েছে, তার অপরাধে। কারাগার ভরে উঠছে দিনে দিনে আমাদের লোক দিয়ে, তার অপরাধে। অপরাধ? কোনটারে বা তোরা অপরাধ কস? আমি ওই বই থেকে অপরাধ শেখার শিখি নাই। তুই যে বই থেকে অপরাধ শেখা শিখেছিস ওটা মূলত অপরাধ শেখার বই ছিল। অপরাধ কি এই বিষয়টা আলাদা বইয়ে শেখানো হয়, ওটাকে নৈতিকতা বলে। নৈতিকতা আর চিংড়ি মাছ এক আমার কাছে, স্বাদ ভালো কিন্তু গা চুলকায়। মুস্তাকিন জয়কে দেখল, ঠোঁটে ঠান্ডা হাসি, তাতে এক প্রকার হিংস্র উন্মাদনা। জিন্নাহকে ফেরত দিবি মুস্তাকিন? তোর শরীরের নৈতিক রক্ত আমার অনৈতিক হাতে লাগলে চামড়া জ্বলার সম্ভাবনা আছে, যা আমি চাইতেছি না আপাতত। সমস্যা নেই, শুরু কর। উর্দুতে একটা কথা আছে, কাল করবে তো হাজ, আজ করবে তো অভি। করবি যখন করে ফেল, দ্বিধা কেন? জিন্নাহ কোথায় আমি জানি না, মরলেও জানি না, বাঁচলেও জানি না। হামজা চুপচাপ মেশিনের খণ্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। সে ভালো দর্শক, চুপচাপ দেখতে তার ভালো লাগে। পলাশ মুস্তাকিনের মুখটা মাটিতে ফেলে নিচের চোয়ালটা জুতো দিয়ে চেপে ঢালাই মেঝেতে ঘষল। তাতে মুরসালিনের চোয়ালের চামড়া ছিঁড়ে যায়। পলাশের বড় শান্তি লাগল তা দেখতে। পলাশ অমায়িক হেসে বলল, আমার নামে কমপক্ষে ২৬টা কেস খুলছ তুমি মুস্তাকিন। আমি কি এতই খারাপ? তুমি ভাই মানুষ চেনো না, যারে তারে নিয়ে খেলতে আসো। তোমার কাম অপরাধীদের নিয়ে, আমার পেছনে লাগছ কেন? আমি কি অপরাধী? আমি একজন সফল ব্যবসায়ী। তোমার কোনো ধারণা আছে এইখানে আসতে আমার কত পরিশ্রম গেছে? জুতোর বাঁট দিয়ে মুস্তাকিনের মুখের ওপর কষে এক লাথি মারল পলাশ। মুস্তাকিনের নিচের ঠোঁটটা থেতলে ফেটে রক্ত ছিটকে এলো, নাক দিয়ে চিরচির করে রক্ত বেরিয়ে এলো, কপালের ত্বক ছিলে গেল, চোখে আঘাত লেগে ঝাপসা হলো চোখ, জ্বলুনি উঠল খুব। মুস্তাকিনের ঠোঁটের রক্তটুকু পলাশ আঙুলের ডগায় তুলে নিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। মুস্তাকিন আবার উঠে বসে, ক্ষতবিক্ষত মুখে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, কাপুরুষ লেখা থাকে না পলাশ আসগর। আমি তদন্ত ভরা ময়দানে করে তোর গেম ওভার করছিলাম, আর তুই আমার এক ফোঁটা রক্ত নিতে দেখ কত আয়োজন করেছিস। একজনের জন্য এই ঘরে 3 জন, বাইরে 100 খানেক দান করিয়ে রেখে এসেছিস। এইটাকেই বরং বীরত্ব ধরে মরি যে এক আমিকে দমন করতে তোদের গোটা ফৌজ দাঁড়িয়ে যেতে হয়। খোলা ময়দানে আমার একার জন্য তুই একা আসতি না হয়, হারলেও অন্তত এইটুকু আনন্দ তো নিয়ে মরতাম যে জীবনের শেষ মোকাবেলাটা কোনো পুরুষের সাথে হয়েছিল। এখন তো মরার পরেও এই আফসোস থাকবে যে কতকগুলো কুকুরের দলীয় দংশনে প্রাণ হারিয়েছি আমি সৈয়দ মুস্তাকিন মহান। পলাশ দুঃখিত ভঙ্গিতে হাসল। আমি তোর আফসোসের চিন্তা করছি না ইনভেস্টিগেটর, আমি আমার সৌভাগ্যের কথা ভাবছি যে তোর মতো একজন সৎ, বীর, আইনের কর্মকর্তার মহান শরীরে আমি আমার কুত্তা মার্কা দাঁত বসাতে পারবো। এই দুঃখে আমি তোকে জীবিত রাখবো ইনভেস্টিগেটর। পরাগের মাঝে আমি তোর পরিচয় জীবিত রাখব। ওকে লোক চেনে না, তোর বীরত্বপূর্ণ নামে চিনবে। পলাশ অলস পায়ে হেঁটে গিয়ে একটা বস্তা টেনে এনে জয়ের সামনে রাখে। তাতে হকি স্টিক, মেহগনির কাঁচা খড়ি, রড, ছুরি, দা, ছাপ্পর, বড় বড় কয়েকটা স্ক্রুড্রাইভার, হাতুড়ি, ছোট্ট কুড়ুল, কয়েকটা শাবল ইত্যাদি। বেশ ভার বস্তাটা। পলাশের জোয়ান বলবান শরীরও ঘেমে উঠল এই খাতুনিতে। জয়ের শরীরের শার্ট ও গেঞ্জি খুলে শার্টটা ফেলে দিল মেঝেতে। গেঞ্জিটা মুস্তাকিনের মুখে গুঁজে দিয়ে তখন রড দিয়ে পিটাতে শুরু করল। হামজা আস্তে করে সেখান থেকে চলে যায়। সে নতুন বিয়ে করেছে। রিমি জিজ্ঞেস করলে বলবে সিগারেট টানতে গেছিল। বেশি দেরি করলে কথাটা অবিশ্বাসযোগ্য হতে পারে, কারণ সিগারেট খেতে খুব বেশি দেরি লাগে না। মুস্তাকিনের ডান হাতের কনুইয়ের অস্থিসন্ধিটা খটাং করে ছুটে হাতটা ঝুলে গেল মোটা ইস্পাত রডের আঘাতে। শরীরে চামড়া উঠে মাংসপেশিগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে এলো কোনো কোনো আঘাতে। মুস্তাকিন প্রথমবার জ্ঞান হারানোর আগে মুখে গুজে থাকা গেঞ্জির ওপরেই একবার বমি করে ফেলল গেঞ্জির ওপরেই। জয় ক্লান্ত হয়ে রড ফেলে দেয়, গেঞ্জিটা বের করে আনে। মুস্তাকিন অচেতনের মতো পড়ে রইল। সেদিন জিজ্ঞাসাবাদ আর হলো না। ডাক্তার 2 দিন ধরে চিকিৎসা দিল মুস্তাকিনকে বড় ঘরেই। ডাক্তার তার জীবনের শেষ চিকিৎসাটা বেশ যত্নের সাথে ব্যথিত হৃদয়েই করল। মুস্তাকিনের জ্ঞান ফেরার পর ডাক্তারের দেহটা ধাতু গলানোর মেশিনের জ্বালানি হয়ে গেল। হামজা ডাক্তারকে বড় ঘর থেকে বাইরে পাঠানোর ঝুঁকি নেবে কেন? সেই একই প্রশ্ন জয়ের। জিন্নাহকে ফিরিয়ে দে, তোকে খুন করার খুব একটা ইচ্ছে নেই আমার। মুস্তাকিন বুঝেছিল জয়ের ভেতরের উন্মাদনা। সে যদি বলে জিন্নাহ হারিয়ে গেছে, জয় বিশ্বাস করবে না। সে জন্মগত অবিশ্বাসী।
সে ধরে নেবে জিন্নাহকে ওরা মেরে ফেলেছে। মুস্তাকিনের চোখের সামনে আম্মা, মুমতাহিনা, মুরসালিন আর মাদ্রাসার ছোট ছোট এটিমগুলোর মুখ ভেসে উঠল। জয় ওদেরকে মশার ঠ্যাঙের মতো ছিঁড়ে ফেলবে। মুস্তাকিন শেষ মুহূর্তেও স্বীকার করেনি জিন্নাহ হারিয়ে গেছে। সে বছর ধরে জিন্নাহের খোঁজ করেছে, কিন্তু না খুঁজে পেয়েছে, না কে তাকে অপহরণ করতে পারে তার কোনো প্রমাণ বা হদিশ মিলেছে। তার ধারণা ছিল কেউ জিন্নাহকে সরিয়ে নিয়েছে, কিন্তু সে জয়ের ভেতরে এই খেয়াল কোনোভাবেই আসতে দিতে পারে না যে জিন্নাহ বেঁচে নেই। জয় উন্মাদ ও অন্ধ। তাকে বিশ্বাস করানো যাবে না জিন্নাহকে মুরসালিন মারেনি। মুস্তাকিন জয়ের ভেতরে এই ভয়টুকু রাখল যে সৈয়দ পরিবারে হামলা হলে জিন্নাহ জান যেতে পারে, যাতে মুস্তাকিনের পরিবার আপাতত সুরক্ষিত থাকে জয়ের কাছ থেকে। মুস্তাকিন শেষ মুহূর্তে একবার মুরসালিনের সাথে 2-4টে কথা বলার জন্য আর আম্মা ও মুমতাহিনাকে দেখার জন্য বড় ছটপট করেছিল। জয়ের কাছে সেসব বেকার। সে কবে এইসব মায়ার সম্পর্কের বাঁধন থেকে মুক্ত হয়ে এইসবের ঊর্ধ্বে চলে গিয়ে এক পিশাচ হয়ে বেঁচে আছে যে জীবনমৃত। তাকে মৃত্যু দেওয়া সম্ভব নয়, কারণ সে জীবিতই নেই। জয়ের অতৃপ্ত রুহ মৃত্যুকে প্রদক্ষিণ করে কিছুদিনের সময় চেয়ে নিয়ে পিশাচ হিসেবে রক্তের নেশায় ফিরে আসা চলন্ত ধ্বংস। ছেঁড়া ছোট মুরসালিনকেই জয় সারা রাত ধরে পিটাল। ফাড়াখড়ির ধার কাঁটাযুক্ত চাবুকের চেয়ে ক্ষয়কারী। মুরসালিনের দেহের মাংস খড়ির সাথে ছিঁড়ে ছিঁড়ে এলো। বেশ কয়েকবার রক্ত বমি করে ফেলল। নাক ও কান দিয়ে রক্ত বেরিয়ে এলো। ফজরের আজানের আগে জয় টের পায় মুস্তাকিন শুধুই একটা ছেঁড়া দেহ। জয়ের কোনো কাজে সে লাগবে না। মুস্তাকিনকে চিৎ করে শুইয়ে প্রশস্ত শাবলের এক কোপে মুস্তাকিনের গলাটা আলাদা করে ফেলল দেহ থেকে। ঠিক আলাদা নয়, সামান্য একটু ঘায়ের কাছে চামড়ার সাথে বেঁধে রইল। একদলা রক্ত ফিঙ্কি দিয়ে ছুটে এসে জয়ের বুক, মুখ, হাড় ভরিয়ে দেয়। জয় সেই রক্তে ডুবে ধপ করে বসে মেঝেতে চোখ দুটো বুজে বসে থাকে ওভাবেই মিনিট 5। শেষ রাতে দোতলায় উঠে এসে গোসল করে বেশ কয়েকটা ড্রাগ শরীরে ইনজেক্ট করে লম্বা একটা ঘুম দিয়ে সে সাজায় মুরসালিনকে ধরার প্ল্যান। মুরসালিনের পদক্ষেপ বড় বিচক্ষণ। জয় উপায় খুঁজে পায় মুরসালিনকে ধরতে মুমতাহিনা একটা ভালো টোপ। মুস্তাকিনদের মাদ্রাসায় যেসব রাজাকার ও জঙ্গি পয়দা হচ্ছে তাদেরকে নিপাতে ডাক এলো হামজার কাছে। জয়ের কাছে বিষয়টা খারাপ লাগল না। বাচ্চাদের জীবন খারাপ কাটাটাই নিয়ম, জয়ের অভিজ্ঞতা তাই বলে। আর জিন্নাও তো পচে মরছে, সেও তো কিশোর। অন্তর শরীরটা প্রতি মুহূর্তে আরও বেশি দুর্বল হয়ে পড়ছে। সে বেশ কিছুক্ষণ পর শুধু জয়কে এইটুকু জিজ্ঞেস করতে পারল, আপনি মুস্তাকিন মহানকেও মেরে ফেললেন? জয় মাথা নাড়ল, মেরে ফেললাম। অন্ত কত কিছু বলতে চায়, কিন্তু একটা ঢোকের সাথে সবটা গিলে নিয়ে শুধু আস্তে করে বলে, তার কাছে তো জিন্না নাও থাকতে পারে। ছিল, কিন্তু পরে আর পাইনি। সামলে ফেলেছিল আমারে নাকে দড়ি দিয়ে ঘুমানোর জন্যে। আর তারপর মুরসালিনকে খুঁজতে শুরু করলাম। পলাশ কেন সাহায্য করেছিল এতে? মুস্তাকিনকে মারার পর পলাশের গুদামে আগুন দিয়েছিল মুরসালিন। অন্ত কিছুক্ষণ চুপচাপ চোখ বুজে বসে রইল। তার এই প্রতিক্রিয়াটা অদ্ভুত। সে এ নিয়ে আর কিচ্ছু বলল না। তার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। আজকাল নিয়ন্ত্রণহীন অবস্থা শরীরের। যখন তখন সুস্থ অসুস্থতার চক্র ঘুরতে থাকে। জয় তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখা ও জানা গল্পটুকু অন্তুকে বলে একটা মোটা চুরুট ধরাল। অশান্ত জয়কে খুব বেশি দেখা যায় না। সিগার টানা জয়টাই মূলত অশান্ত, অস্থির, বুকে ব্যথা চাপা জয়। অন্তু টের পায় জয়ের ভেতরে এখন তোলপাড় চলছে। এই তোলপাড়ের নাম হামজা। তোলপাড়ের নাম হিসাবে নামটা নতুন। জয় সিগারেট ধোঁয়া ছাড়ল নাক মুখ ভরে। তাতেই অন্তুর নিস্তব্ধতা ভাঙে। ধোঁয়া নাকে যেতেই এক লাফে ছিটকে খাটের কিনারায় বসে বমি করে ফেলে। বমিতে শুধু পিচ্ছিল থুতু, অর্থাৎ সারাদিন কিচ্ছু খায়নি। ওড়নাটাকে মুড়ে মোটা করে নাকে চেপে ধরলে অন্তু। জয় প্রথমে বুঝল না। যখন বুঝল, এক লাফে উঠে গিয়ে সিগার ফেলে এসে অন্তুকে চেপে ধরে। ঘরওয়ালি, এই ঘরওয়ালি, আরমিন, ঠিক আছো তুমি? কি হয়েছে? এই মেয়ে, কি সমস্যা কি? অন্তু নাক চোখ মুখ চেপে ধরে বসে রইল। ইশারায় বোঝালো তার মাথা ঘুরছে। তেমন কিছু না। জয়ের মুখটা শক্ত হল। শালির মেয়ে, মার খাবি আমার হাতে? তোর কি হয়েছে? জন্ডিস? খাস না, বমি করিস, চেহারার হাল বেহাল, আবার জিজ্ঞেস করিস কিছু হয় নাই। মরবি? আমারে না মেরেই মরবি? অন্তু চোখ মুখ ওড়নায় চেপে কাত হয়ে শুয়ে রইল চুপচাপ। জয় ঝুঁকে পড়ে আলতো হাতে ঝাঁকায়। আরমিন, ওই, আমি সিগার ফেলে আসছি। আর নাই ধোঁয়া, তাকাও আমার দিকে। শোনো। অন্তু তাকায়। জয় দ্রুত গিয়ে রুমের দরজা জানলার পর্দা সরিয়ে দিল। এসি অফ করে ফ্যান গিল। ড্রেসিং টেবিলের ওপর সাজানো তার এক সারি পারফিউম থেকে একটা তুলে ঘরে স্প্রে করল। অন্তু তবু নাক ছাড়ে না। তার যে কোনো গন্ধই অসহ্য।
জয় আর কিচ্ছু জিজ্ঞেস করল না। পরনের শার্টের দুটো বোতাম খুলে গম্ভীর স্বরে বলল, চলো। কোথায়? অসুস্থ তুমি, ডাক্তার দেখিয়ে আনি। প্রশ্নই ওঠে না। জোর করলে আবার বলো না আমার দোষ। আপনার কোনো দোষ নেই। দোষ তো। আচমকা কঠিন হয়ে উঠল জয়ের কণ্ঠস্বর। হাত ধরে চাপ দিয়ে বলল, অসুস্থ দেখাচ্ছে আর্মিন, ওঠ। অন্তু ছিটকে হাত সরিয়ে নিয়ে বলল, ছোবেন না আমাকে, বললাম না কিছুই হয়নি আমার, আপনার সাথে কোথাও যাব না আমি। কথাটা বলে অন্তু চোখ অর্ধ খুলে জয়ের ভাবমূর্তি লক্ষ্য করে, কিন্তু জয় আশ্চর্যজনকভাবে কোনো আশানুরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে অন্তুকে ভাবনায় ফেলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরল ভাতের থালা নিয়ে। খাবার দেখে অন্তুর নাড়ি ভুড়ি বোধহয় গলার কাছে উঠে এলো। জয় খাবার মুখের কাছে আনতেই বালিশ তুলে মুখের ওপর রাখে অন্তু। উঠতে চায়। জয় অন্তুর বালিশটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল একদিকে। বাহু চেপে ধরে উঠিয়ে বসিয়ে পিঠের পেছনে বালিশ খাড়া করে দিয়ে অন্তুকে হেলান দিয়ে বসায়। অন্তু মুখ ফিরিয়ে বলে, আমি খাবো না, জোর করলে কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাব বাড়ি থেকে। জয় শুধু ঠান্ডা গলায় বলল, আমার নষ্ট হাত দুটো যথেষ্ট শক্ত আর্মিন, তোমার গায়ে তুলতে বাধ্য করো না, তোমার নরম শরীরে সইবে না। মারবেন? মেরে ফেলুন না, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? কেউ সামান্য বিরোধিতা করলেও রেহাইমি, শিখেছেন তো তাই। জয় খাবার তুলে অন্তুর মুখের সামনে ধরে বলল, তখন আসনি কেন অন্য কিছু শেখাতে? অন্তু মুখটা সরিয়ে নিয়ে বলল, সেই দায় আমার ছিল না, এখন আর তাহলে নতুন করে সেই দায় টানার দরকার নাই। যা শেখার তো শিখেই গেছি, এখন আর কি করার? ধরো, হাঁ করো, এখন দায় দেখাই, কারণ এখন আমি। অন্তু থেমে জয়ের খাবারের হাতটা ঠেলে সরিয়ে দেয়। জয় জিজ্ঞেস করে, কি এখন তুমি? আমার ঘরোয়ালি? এখন আপনি যা করছেন তা আমার উপস্থিতিতে, আমার আশপাশে, আবার যা করেছেন তাও আমাকে শুনতে হচ্ছে। শুনতেছ কেন? কান বন্ধ রাখো, আমি তো শোনাইতে চাই নাই, তুমিই শোনার জন্য পেছনে পড়েছিলে, সেটা কারণবশত। জয় হাসল, লাভ নেই, তুমি যদি ভেবে থাকো আমার গল্প শোনার পর আমাকে নতুন করে বিচার করার সুযোগ পাবে, তাহলে আমি বলবো তুমি আমাকে যত জানবে চক্রবৃদ্ধি হারে শুধু পাপ পাবে, আমার জান নিতে অধৈর্য হবে আরও। অন্তু তাচ্ছিল্য করে হাসল, আপনি কি আমাকে আপনার জান নিতে উৎসাহিত করছেন? তোমার হাত দুটো সুন্দর, কোনো এক বুজুর্গ বলেছিলেন, সুন্দর হাতের আঘাতে মরলে বেহেশত নসিব হওয়ার সুযোগ থাকে। কোন শালির ছাওয়াল বলেছিল জানি না। রসিকতা করছেন? জয় জিজ্ঞেস করল, খাবে না? খাবো না, বমি পাচ্ছে, জুলুম করছেন আমার ওপর। জয় হাত ধুয়ে ফেলল কেন যেন। অন্তুর মুখে উচ্চারিত জুলুম কথাকার আছড় লাগল যেন। অন্তু বড় শান্ত কণ্ঠে বলল, পাপ যথেষ্ট করেছেন, এবার ছাড়লেও পারেন, আমি আর কখনো বলবো না আপনাকে এ কথা, আমি এবার চূড়ান্ত ক্লান্ত। জয় আমির। জয় মাথা নাড়ল, তুমি আইসো আমার অন্ধকার অজীবনে। পাপ আর পুণ্যের মাঝে যেই সীমানা প্রাচীরখানা থাকে, তার ওই পাশে আলো, এই পাশে আধার। আলোর ভিতরে বসবাস করা মানুষদের এই পাশে প্রবেশের অনুমতি নাই। তুমি সেই নিষেধ অমান্য করে সীমা লঙ্ঘন করে এই পাশে পা রাখছ, দোষ কার? সেই প্রাচীরখানা ভেঙে ফেলুন না, সেটাই তো বলছি। ওই প্রাচীরটার নাম অনুতাপহীনতা। আত্মসমর্পণ করুন, তাহলেই তো এপাশের আলো ওপাশের অন্ধকারকে সরিয়ে আলোকিত করে তোলে। আলো গতিরোধ করে দেয়া যায় না, তা সামান্য পথ পেলেও অন্ধকারকে ধ্বংস করে। অন্তু চোখ বুজে মাথাটা হেডবোর্ডে ঠেকায়। জয় কেমন করে যেন হাসল। এই প্রাচীর আমার মতন পাপীরা নিজেদের বহুদিনের পাপ সাধনার মাধ্যমে নিজ হাতে গড়ে তোলে ঘরোয়ালি, তা চাইলেই ভাঙা সম্ভব হয় না। এই অন্ধকারের সাথে আমার রুহ অবধি জড়ানো, হয় রুহটা বের করে নাও, নয়তো আমাকে ছেড়ে দাও আমার পথে। এখনও পথ ফুরোয়নি। মানুষের ব্যথার অভিশাপ আর কত কামালে আপনি তৃপ্ত হবেন আমি জানতে চাই। জয় হেসে উঠল, কেউ আমায় পাপী বলে ডাকলে আমার শান্তি লাগে, আমার রক্ত আর অনুপ্রেরণা খারাপ ঘরোয়ালি। বড় বাবা বলতো, পাপ যখন করবি লোকে পাপী বললে দোষের কি, তবে পাপের চেয়ে বেশি বললে সেই পাপটুকু পূরণ করে দিবি, এই যা। বড় সাহেব বলে, পাপীদেরকে পাপের পথে থামতে নেই, পরিণতি ভয়াবহ হয়। অন্তু কিছু বলতে যাচ্ছিল, জয় চট করে অন্তুর ঠোঁটে ডান হাতের তর্জনী চেপে ধরল। গোসলও করো নাই, কি করছো সারাদিন? অন্তুকে আবারও কোলে তুলে নিল জয়। বাথরুমের দিকে যেতে যেতে বলল, কি ছলনা পাকাচ্ছ বলো তো ছলনাময়ী? আমি কি বুঝতে ভুল করছি আজকাল আমার ঘরের দুশ্মনকে? অন্তু চোখ কুচকে জয়ের শার্ট আঁকড়ে ধরে একটু। জয় থেমে গেল, ধুকধুক করে উঠল তার হৃদযন্ত্রখানি, তাও টের পেল অন্তু। অন্তুকে বাথরুমের মেঝেতে বসিয়ে ঝর্ণা ছাড়ে জয়। রাত 9টার এই গোসলে অন্তুর শরীরে পানি ঝরতেই দুর্বল শরীরটা থরথর করে কেঁপে উঠল। অন্তুর মস্তিষ্কে প্যানিক চড়ল, সেই মহা গোসলের ক্ষণ তার মাথায় হামলা করল। অন্তু সেদিন বাড়িতে গোসল করেছিল, এই জয় আমির তখন তাদেরই বাড়িতে ঢুকে ঘাপটি মেরে বসা অন্তুকে খুন করতে। অন্তু কি ভুলেছে তা? জয় অন্তুর ওড়নাটা খুলে নেয়,
পানিতে ভিজে অন্তুর দেহে কাপড় লেপটে গেছে। জয় তা এড়াতে চায়। তার চোখ যায় অন্তুর মুখে। অন্তুর চোখ বেয়ে যে নোনাই জল ঝরছে তা ঝর্নার পানি ধুয়ে নিয়ে বেয়ে যাচ্ছে অন্তুর শরীর বেয়ে। জয় ঢোকুল গিলল। অন্তুর সালোয়ার কামিজটা কম্পিত হাতে খুলতে যায় জয়, আবার থেমে আগে নিজের আধ ভেজা সাদা শার্টখানা খোলে। অন্তুর শরীরটা কাঁপছে, চোখ দুটো বন্ধ, কাঁদছে অন্তু। জয় অন্তুর হাবড়ির থেকে কাপড় খুলে নিয়ে নিজের শার্টটা পেঁচিয়ে দিল অন্তুর দেহে। অন্তুর ভেজা থুতনিতে আঙুল নেড়ে জয় বলে, তোমাকে হাসতে বা কাঁদতে তেমন দেখিনি আমি। হাসবে না জানি, কান্নাও চলবে, কাঁদো। জয়কে কেউ ডেকে বলল, আজকের পর তোর বউয়ের সৌন্দর্যের মামলা উঠলে বলে দিস তোর বউয়ের সৌন্দর্যকে ম্লান করার সাধ্যি কান্নারও নেই, বরং কান্নার সৌন্দর্য পায় তার চোখে এসে। জয় মলিন হাসে, অন্তুকে গায়ে পানি ঢালে। অন্তুর শরীর ছুতে গেলে অন্তু যেন এই জগতে ফেরে, আতঙ্কে আর্তনাদ করে ওঠে। আপনার ছোঁয়াকে বিষাক্তভাবে অনুভব করছি আমি। জয় অন্তুর গলায় বডি ওয়াশ মাখাতে মাখাতে ধীর আওয়াজে বলে, তাহলে নিশ্চিত থাকো তুমি জয় আমিরের ছোঁয়াই পাচ্ছ। অন্তু চোখ দুটো আরও শক্ত করে বুঝে বলল, আমি কি আপনাকে বাধা দিতে পারি না এই মুহূর্তে? পারো না। আপনার মতো পাপী কেন আমার মতো সুপাপকে জয় আমির? প্রশ্নটা ঘুরিয়ে আমি তোমাকে করতে পারি, তোমার মতো নিষ্পাপ কেন আমার মতো পাপীর জন্য বৈধ হল? আমি নিষ্পাপ নই, সে তো আমার ছোঁয়া লাগার পর। অন্তুর শরীরটা জয় মুছিয়ে দিল তোয়ালেতে, বুকের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে তোয়ালেতে অন্তুর শরীরটা মুড়িয়ে আবারও পাঁজা কোলে তুলে নিল। বিছানায় এনে শুইয়ে দিয়ে ওভাবেই ঝুঁকে রইল অন্তুর দিকে। অন্তুর নাক ও চোখ লাল, চোখ দুটো বোজা। জয়ের ভেতরে পুরনো একটা হিংসা জাগল, তার তুলনায় অন্তু অতিরিক্ত ফর্সা। জয় আরেকটু ঝুঁকে অন্তুর কানের ভেজা লতিতে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলে, আজ তোমার আসামির নামের অভিযোগের খাতায় আরেকটা অভিযোগ লিখে নাও। সে তোমার অসুস্থতার ফায়দা লুটবে আজ, কিন্তু তুমি বাধা দিতে পারবে না। তুমি ঘেন্নায় কাঁদবে, কিন্তু সে তা গ্রাহ্য করবে না। সেদিন রাত 1:30টার দিকে কামরুল মরে গেল। দোলন সাহেব ওদেরকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। এমপির কানে 3 জনের অবস্থার খবর দেননি। জয় ঘুমে অচেতন, তার ফোন বাজছে। অন্তু দ্রুত ফোনটা সাইলেন্ট করল, যাতে ঘুম না ভাঙে। আস্তে আস্তে জয়ের পাশ থেকে উঠে বারান্দায় গিয়ে কল রিসিভ করে চুপ করে রইল। দোলন সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন, হারামজাদা, তোর বউ এবার তোর জানের কাল হবে। মরবি তুই, নিশ্চিত জেনে রাখ বেটা। আর তুই মরলে তোর খয়রাতে আমি চরাম চরাম করে ঢোল বাজাবো। অন্তু দোলন সাহেবের কণ্ঠ চিনে ধীর আওয়াজে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার। ও মুসিবতের বেডি, তুমিই ধরছ কল? তোর পতি কই? কি হয়েছে স্যার? দোলন সাহেব দীর্ঘশ্বাস টেনে খুব রিল্যাক্সে বললেন, কি হয়নি তা জিজ্ঞেস করো, যা হয়েছে অত বলার এনার্জি নেই। সকালে কোর্ট আছে, এনার্জি লস করতে পারবো না। অন্তু বলল, আমার আন্দাজ বলছে ওদের 3 জনের কেউ একজন জাহান্নামে পৌঁছে গেছে। দোলন সাহেব অন্তুর বিচক্ষণতার প্রশংসা ছেগে দীর্ঘশ্বাস ফেললেন। এবার একটু ভয় পাও মেয়ে, পথ সহজ নয়। তুমি ওদের কাল হতে গিয়ে তোমার নিজের কাল হবে। তোমাকে বাঁচাবে কে? আমি তো বলিনি সহজ স্যার। শিকার করতে গেলে জঙ্গলের ডালপালায় চামড়া ছিলার ভয় পেলে চলে না। কখনো বা শিকারের বিষ দাঁতও সহ্য করতে হয়, কিন্তু তা বলে তীরের তাক নড়চড় করতে নেই। দোলন সাহেব বললেন, তুমি কি দক্ষ শিকারী? না স্যার, আমি শিকারী নই। আমি হলাম শিকার, পরে সুযোগ সন্ধানী। তোমার বলির পাটা কই? ঘুমাচ্ছে। আপনার কাছে 2টো কথা জানার ছিল। আমার হাতে এখন একটা সিগারেট, যেটা শেষের দিকে। যতক্ষণ ওটা টানব ততক্ষণ তোমার কথা বলার সুযোগ পাবে। আর আমি তোমার কোনো শুভাকাঙ্ক্ষী নই, মনে রেখো। অন্তু মলিন হাসল, মাথা ঘুলে উঠল। বারান্দার মেঝেতে হেলান দিয়ে বসে অন্তু বলে, আপনি শুধু ওই বাচ্চাগুলোকে মুক্ত করতে আমায় একটু সহায়তা করবেন তো স্যার? ওই শুধু ওইটুকুই, বেশি আশা রেখো না যেন। জয় আমির অথবা হামজাকে আঘাত করতে তুমি আমার কাছে একটুও সাহায্য পাবে না, উল্টো বলি হতে পারো, কারণ আমি তোমার শুভাকাঙ্ক্ষী না। মুরসালিনের মহানের সঙ্গে কথা হয়েছে তো আপনার? জয় আজকাল ভুল বেশি করছে, আগে করত না। সেদিন আমাকে মুরসালিনের কাছে একা ফেলে চলে এলো। আমি কি ওকে সতর্ক করব তোমার থেকে দূরে থাকতে? অন্তু হাসল, করতে পারেন, মানলে ওর ভালো, না মানলে কি আর করার, সেটার সম্ভাবনাই বেশি। দীর্ঘশ্বাস ফেললেন দোলন সাহেব। যা করবে তাড়াতাড়ি করো, তোমার মরণের ঘণ্টা বাজবে আমি সেই অপেক্ষায়। যুবতী বয়সেই মরে যাবে তুমি, খুব আফসোসের ব্যাপার। যতদিন হামজা না ফিরছে মিথ্যা আমি বলবো এমপির কাছে। তারপর? জয় ঘুমের মাঝে কিসে উঠল। অন্তু সজাগ হল,
কল কেটে ভাবির নম্বর তুলে কল করল। কলটা রিসিভ করলেন রাবেয়া। নাক পরিষ্কার করে সালাম দিয়ে বললেন, কে? ঘুমাওনি? অন্তু, ভালো আছো আম্মু? রাবেয়ার ভারী নিঃশ্বাস শোনা গেল। বেশ কটা মাস অন্তুকে দেখেননি। উপচে আসা কান্নাটা লুকিয়ে নিতে খুব বেগ পেতে হলো উনার। অন্তু জানে রাবেয়া জায়নামাজে বসা, তাহাজ্জুদের সালাম ফিরিয়ে চোখ মুছে কল রিসিভ করেছেন। রাবেয়া কেমন করে যেন জিজ্ঞেস করলেন, বেঁচে আছিস তো অন্তু? অন্তু হাসে, চোখজোড়া জ্বলে উঠল তার। জানালার গ্রিল ভেদ করে আকাশের দিকে তাকায়। অন্তুরা কাঁদে না, আমজাদ সাহেবের নিষেধ আছে, তাই অন্তু নিজেকে সামলে জানায়, আমি মরব না আম্মু, আমি মরব না। রাবেয়া কথা বলতে পারছিলেন না। কাঁদলে অন্তু রেগে যেতে পারে, তাই কিছুক্ষণ নিঃশব্দে ফুপিয়ে বললেন, জয়ের কাছে ফোনটা ধরায় দিত অন্তু, একটু কথা বলবো। কি কথা বলবে? ওর সাথে আমার বোঝাপড়া আছে। ওর সাহস কত হইছে রে? ওর না মা নাই, ওর কি কলজেও নাই? তোরে কেমন রাখছে ওরে জিগাইতাম। ওরে বলতাম 23 বছর আগে একটা মেয়ে জন্মাইছিলাম আমি। ওরে বলতাম আমি একটা ছেলেও জন্মাইছিলাম। ওই দুটার খোঁজ আছে ওর কাছে, একটু দে ওর কাছে। অন্তু ডাকে, আম্মু। রাবেয়া কথা বলতে পারলেন না। অন্তুও কিছু বলতে চেয়ে জিহ্বার আগা থেকে গিলে ফেলে। কথাটা আম্মুকে জানাতে তার ছটফটানি লেগে আসে, কিন্তু বলা হলো না। অন্তু শক্ত করে ঢোক গিলে নিজেকে সামলায়, প্রসঙ্গ বদলায়। ভাবির এখন কি অবস্থা আম্মু? সামনের মাসের শেষের দিকে তারিখ দিছে ডাক্তার। তুই আসবি না অন্তু? দেখতে আসবি না? অন্তু নিশ্চুপ, আর নিয়ন্ত্রণ করতে পারল না। টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি পড়ল কোলের ওপর। আস্তে করে বলল, আসবো আম্মু। ভাবি ডেলিভারি ডেটের আগেই অসব, আমি না আসলে হয়? শেষে বিড়বিড় করে অন্তু, বেঁচে থাকলে আসবো আমি আম্মু, বেঁচে থাকলে আসবো। রাবেয়া ডাকলেন, অন্তু। অন্তুর বুকের ভেতর ধুক করে উঠল। এই ডাকটা সাধারণ ডাক ছিল না, মাতৃত্বের ডাক। এই ডাকে মায়েরা ছেলেদের কাছে নিজেকে তুলে ধরেন। রাবেয়ার তো ছেলেটা নেই। অন্তু রাবেয়ার হাত দুটো ধরে বলেছিল শেষবার, অন্তু তাদেরকে সব ফিরিয়ে দেবে, ভবিষ্যৎটা কাঁধে নেবে। সেই দাবিতেই রাবেয়া ডাকলেন আজ অন্তুকে। তোর ভাবির বাড়ির লোকজন আর আমার আর তোর ভাবিরে আর বইতে পারছে না অন্তু। আমি বাড়ি যাইতে চাইলে নিয়ে যাবি অন্তু? আমি আর এখানে থাকব না। চোখ বুঝলেই তোর আব্বু আসে, আমারে বাড়ি যাইতে বলে। তুই আমাকে নিয়ে যা অন্তু। বড় অবুঝ হাবদার রাবেয়ার। অন্তু চোখের সামনে দেখল বেয়ান বাড়িতে সরল রাবেয়ার অবহেলিত জীবনটা। ছেলে নেই, স্বামী নেই, ঘরদোর পরের। রাবেয়া মাসের পর দিন কাটাচ্ছে। এর দায় কার? বাকি রাতটা বারান্দায় বসে আব্বুর সাথে কথা বলে কাটল অন্তুর। ভোরের আলো আধো আধো ফোটার সময় রুমে ফিরল অন্তু। তুলনামূলক ভালো লাগছে শরীর। গরমের ভোর। জয় অভ্যাস হলো উপুর হয়ে শোয়া। খালি পিঠটা দেখা যায়, তাতে ট্যাটুর মতো ছেপে আছে অসংখ্য এবড়ো থেবড়ো দাগ। লুঙ্গিটা উঠে আছে হাঁটুরও অনেকটা উপরে। কালো কুচকুচে পশমে ভরা ঠ্যাঙের ওপর একদলা ধরা মাংস নেই। গর্তের মতো দেবে আছে লম্বা ক্ষত। বাহুতে দাগ, কোথাও বা মাংস ঠেলে উঠেছে ক্ষত ভরাট হয়ে, কোথাও কালশিটে পড়া খাবলা ধরা মারের ছাপ। দেখে মনে হয় এখনো রক্ত জমাটবদ্ধ হয়ে চামড়ার নিচে জমে আছে। যে কোনো সময় টিউমার ও ক্যান্সার হওয়াটাই স্বাভাবিক। গোসল দিয়ে এসে অন্তু নামাজে বসল। মোনাজাতে মালিকের কাছে হাত তুলতেই হুহু করে কেঁদে ফেলল আজ সে বহুদিন রবের কাছে কাঁদেনি। নিজের কলঙ্কিত হাত দুটো রবের কাছে তুলে ধরতে অন্তুর বড় লজ্জা লাগছিল। যে হাতে সে প্রাণ নিয়েছে, যে হাতে সে আইনের কলম ধরতে চেয়েছিল, অপরাধীর শাস্তি দেবার হক কি অন্তুর আছে? সেটা কি খুন? কুফরি। আর কুফরির গুনাহ কি আল্লাহ পাক ক্ষমা করবেন? তার আর জয় হামজার মাঝে পার্থক্য রইল কি? জীবন তাকে কোন পথে পরিচালনা করছে? তুলি নামাজে বসেছিল। তরুর মৃত্যুর পর সে নিথর হয়ে গেছে। কোয়েলের সাথে আচরণ খারাপ হয়ে গেছে। রুম থেকে বেরোয় না। অন্তু প্রতিবেলা খাবার না দিয়ে গেলে না খেয়েই চলে। কোয়েলের জবাতি যত্ন রিমিই করে। রিমি কোয়েলের না হয়ে গেছে। অন্তু গিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল। তুলি সালাম ফিরিয়ে বলল, তুমি গিয়ে আরাম করোগে, রান্না আমি করে নেব আজ। অন্তু কিছুক্ষণ তুলির সুশ্রী মুখখানা দেখে বলল, এভাবে কতদিন? কিভাবে আরমিন? যার জীবনে আচমকা দুঃখ আসে সে না হয় আবার দুঃখ কাটিয়ে সুখ পাবার আশা রাখতে পারে, কিন্তু যার জন্মই দুঃখের খাতিরে সে কেন বৃথা আশা রাখবে সুখের? এটা আমার অবৈধ বাপের বাড়ি বলে কি তোমরা তাড়িয়ে দেবে আমায়? অন্তু বিছানা ছেড়ে তুলির গা ঘেঁষে মেঝেতে বসে পড়ল। তুলির একখানা হাত নিজের হাতের মুঠোয় ধরে বলল, আপনার অবৈধ বাপের বাড়ি। আমি কে এ বাড়ির? আমার কি পরিচয় আছে? হিসেবে তুমি এ বাড়ির বউ। এটাই জয়ের বাড়ি। ও কথা বলবে না। অন্তু হাসল।
আপনার আমার নিজেদের একটা করে সংসার হলেও পারত, কিন্তু নারী হিসেবে আল্লাহর বোধহয় আমাদেরকে পছন্দ হয়নি। তুলি অন্তুর মুখের দিকে তাকায়। তুমি জয়কে ছেড়ে দেবে আরমিন? আপনার কথা শুনি। কোয়েলকে কিভাবে মানুষ করবেন ভেবেছেন? তুমি নিয়ে নাও। অন্তু তাকালো। তুলি বলল, আমি সত্যি বলছি আরমিন, ওকে আর আমার ভালো লাগে না। আমার আর এই দুনিয়ার কিছুই ভালো লাগে না। আমি কে? আমি কেন? আমি কি? এই প্রশ্ন আমাকে পাগল করে তোলে। তোমার কাছে আছে এই প্রশ্নের উত্তর? আপনি একজন নারী, আপনি একজন মা। এত বড় দুটো শক্তিশালী পরিচয় থাকতেও এই সংকোচ কেন? তুলি তাচ্ছিল্য করে হাসে। আমি অবৈধ সন্তান, আমি ধর্ষিতা, আমি বিধবা, আমি আশ্রিতা। আরও নাও বড় বড় পরিচয়, এগুলো বললে না কেন? আমি যে দুটো বলেছি সেগুলো এক পাল্লায় রাখুন, আর এগুলো এক পাল্লায় রাখুন। দেখবেন ওই পাল্লার ভার অসীম ছাড়িয়েছে। তুমি মেয়ে, রোজ রোজ আমায় মিছে সান্ত্বনা দিও না। নিজের কথা ভাবো একটুও। আপনি কোয়েল ও নিজের একটা ব্যবস্থা ভাবুন। এখানের দিন ফুরিয়ে এসেছে আপনার। কেন? তোমরা কি সত্যি আমায় বের করে দেবে? অন্তু শক্ত করে তুলির হাতখানা নিজের মুঠোয় আটল। কেউ আপনাকে বের করবে না, বরং কেউ থাকবে না আপনাকে এখানে আশ্রয় দেবার জন্য। কোথায় যাবে? কি বলছো তুমি? কি করছো তোমরা? আমরা কারা জানি না, কিন্তু ধরুন এই বাড়িটা ভাঙার জন্য একজন দিনমজুর দরকার। আমি সেই দিনমজুর। তুলি একটু আতকে উঠল। বিস্ময়ে ও হতবিভলতায় কিছু উচ্চারণ করতে পারল না। অন্তু বলল, আমি আপনার কাছে আজ এমন কিছু চাইতে এসেছি যা আপনার মন ভাঙতে পারে, মায়ার বাঁধতে পারে, কিন্তু আজ আপনি আমায় ফিরিয়ে দিতে পারবেন না। কি চাইতে এসেছো আরমিন? ভয় পাবেন না। আবেগ আপনাকে ভয় পেতে বলবে, কিন্তু বাস্তবতার কাছে আবেগ এক মুঠো ছাই। আপনি যে মুখে হামজাকে ছোট থেকে ভাই ডেকে এসেছেন, সেই মুখে আপনি তার বিরুদ্ধে সাক্ষী দেবেন। তুলি যেন গেড়ে বসল। কি বলছো তুমি? বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ নিতে হয়। আপনার স্বামীর পিতাকে সে ভাই হিসেবে মেরে হয়তো ভালোই করেছে, কিন্তু সে আরও এমন অনেক সন্তানের জন্য নরকের দেবতা, যার জন্য আপনার স্বামীর মৃত্যু হবে তার হাঁটু ভেঙে পড়ার প্রথম ধাপ। বোনের মুখে ভাইয়ের বিরুদ্ধে নিজের স্বামীর হত্যাকাণ্ডের সাক্ষী বড় কার্যকর। তুলি ভাষাহীন চোখে চেয়ে রইল। অন্তু বাম হাতের মুঠোয় রাখা চাবি নিয়ে তুলিকে নিয়ে একবার বড় ঘরে গেল। তুলির বুমি ঠেলে আসে, চোখ ফুটে আসে সেখানকার দৃশ্য দেখে। বস্তার মতো নিথর পড়ে আছে এক একটা ছোট ছোট দেহ। তার মাঝে রক্তাক্ত কয়েকটি যুবক ফজরের নামাজ আদায় করছে। সেখান থেকে বেরিয়ে অন্তু শুধু একটাই কথা বলল, ওদের মায়ের কোল ভরিয়ে দিতে আপনার একটা সাক্ষী আমার চাই। এরপর আমি এই লড়াইয়ে আমি বাঁচতে পারি তো আপনার ভারটুকুও আমার। অন্তু রিমির ঘরে আর গেল না। সে জানে রিমি এখন নিস্তেজ শরীরে বিছানায় পড়ে নীরবে কাঁদছে। অন্তুর চোখে বড় বাঁধে এই দৃশ্য। রিমি তার এই বয়সের একজন সরল বিশ্বস্ত বান্ধবী কিনা। বাথরুমে যদি 10টা লুঙ্গিও জমা হয় তা কখনো নিজের হাতে ধুয়ে দেয় না জয়। দরকার পড়লে নতুন কিনে এনে পড়ে। 4টা লুঙ্গি জমেছিল। অন্তু সেগুলো ধুয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে এলো। একটু ভালো মতন দেখল বাড়ির গোটা আশপাশটা। পাহারা নেহাত কম বসায়নি হামজা। বেলা একটু বাড়লে একসাথে 2টো বমির ওষুধ খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকল। 1 কাপ সুন্দর চা বানিয়ে নিয়ে গিয়ে জয়কে ডাকল। বেলা 9টা বাজে, উঠবেন নাকি পানি টানি ঢেলে দেব গায়ে? জয় গালি ঝাড়ার জন্যই বোধহয় আধো চোখ খুলেছিল, কিন্তু গালি এলো না মুখে। অন্তু চুল আঁচড়াচ্ছে, কোমর সমান চুল, খুব সামান্য কুকরানো, দেখতে আরও বেশি সুন্দর লাগে। অন্তু ছাক পর্যায়ে চুলটা পিঠ থেকে তুলে সামনে আগলে নিয়ে আঁচড়াতে লাগল। হাতের চিকন চুরিখানা চিকচিক করে উঠল অন্তুর। বেরিয়ে এলো গলার চেন। জয় চোখ বুজে ফেলে এই পর্যায়ে। জয়ের কাছে মনে হল এটাকে অপার্থিব এক সকাল বলে। এই সকালের মায়ায় যদি জয় আমির পড়ে, দোষটা একটুও জয় আমিরের নয়, কিন্তু ধ্বংসাত্মক ক্ষতিটা জয় আমিরেরই। এই মায়ার প্রশ্ন তার জন্য সর্বোচ্চ ক্ষতিকর। দুর্বলতার ঠাইকেই সাধারণ ভাষায় মায়া বলে। জয়ের চোখের পর্দায় ভেসে উঠল অন্তু যে অবস্থায় দাঁড়িয়ে আছে, স্বামী হিসেবে তার এখন কর্তব্য অন্তুর ওই চুল সরানো খোলা কাঁধে একটা চুমু খাওয়া। কিন্তু সে যে স্বামী হবার আগে আসামি। জয় উঠে দাঁড়ায়, লুঙ্গি বাঁধে। ঘড়িতে সবে 7:30। তার বউ একটা বাটপারি করেছে। এর শাস্তি কিভাবে দেওয়া যায়? অন্তু সে সময় বলে উঠল, কি খাবেন? তুমি আমাকে জিজ্ঞেস করতেছ? আমি বুঝতে পারছিলাম না কি রান্না করা যায়। আপনি যা খাবেন তা শুনলে একটা আইডিয়া পাওয়া যেত। জয় এমন ভাব করে হেঁটে এসে অন্তুকে ধাক্কা মেরে সরিয়ে গা ঘেঁষে আয়নার সামনে দাঁড়ালো, যেন সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে এলোমেলো চুল ঠিক করতে খুব ব্যস্ত। ঘন ফ্রেঞ্চ কাট ঝাঁকড়া চুলে হাত বুলাতে বুলাতে বলল, বিরিয়ানি রাঁধো। আর চোখে অন্তুকে দেখল আয়নার ভেতরে। অন্তু আয়নায় জয়কে লক্ষ্য করে বলে, পছন্দ? জয় এবার অন্তুর দিকে ঘাড় কাত করে। হলে কি? আমারও পছন্দ। জয় যেন একটুখানি থমকায়, আর একটু গা ঘেঁষে দাঁড়ায়, তাকিয়ে থাকে।
কিছু সময় পর হেসে ফেলে অন্তুর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, পছন্দ চেঞ্জ করে ফেলো ঘরোয়ালি, নয়তো ভালো মানুষদের সমাজে বদনাম হয়ে যাবে জয় আমিরের পছন্দ মতো একটা নিজের পছন্দ রাখার দায়ে। তোমার জয় আমির ভালো না। অন্তু ঠোঁট বাঁকিয়ে হাসে। তার নামে বদনাম হয়েই এই নাম পেয়েছি। বদনামের উপর বদনাম দৃশ্যমান হয় না। জয় মাথা নিচু করে হেসে বিড়বিড় করে, আমার নামটাই এক জ্বলন্ত বদনাম। কি বলেন উকিল মহোদয়া? আমি তো বিরিয়ানি রান্না তেমন পারি না, মানে আম্মু করতো, আমি। অন্তু সরে দাঁড়ায়। এই সকল মুহূর্তে জয়কে আপাত বিরহ দিয়ে তার চাপা আহত মুখখানা বড় প্রশান্তি দেয়। রান্নাবান্না, স্বামীর যত্ন, সংসার সামলানো শেখার বয়সে উকালতি আর তদন্ত শিখলে তোমার সুয়ামীর কোপাল এরমই হবে সিস্টার। তোমার সুয়ামীর জন্য দুঃখ পেলুম। অন্তু হেসে ফেলল। জয়ের মনে হলো দেয়ালে মাথা টুকে হাসপাতালে চলে যেতে। এরকম একখানা অভাবনীয় সকাল পাওয়ার কথা সে অজ্ঞান হয়েও ভাবে না। আজ তার সাথে উল্টাপাল্টা ব্যাপার ঘটছে। অন্তু জয়কে 4 বার মুদির দোকানে পাঠালো বিভিন্ন মশলাপাতি ইত্যাদি আনতে। তার কুকুরগুলোকে রুটি খাওয়াতে একটু দেরি হলো শেষবার। বকতে বকতে দোতলায় উঠল। 8 বার ওঠানামা করতে হয়েছে সিঁড়ি দিয়ে। অন্তু বলল, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে, তো মাথার ওপর তুলে এক আছাড় মারব এইবার কোয়েলরেও তোমারেও। তো আমি যাই, দুধ নিয়ে আসি? বেরোয় দেখবি, আজ হব। কিয়ে? আবার কন শুনি নাই? অন্তু সরল নজরে তাকায়। জয় এক মুহূর্তের জন্য ঘোরে আচ্ছন্ন হয়ে উঠল। অন্তুর এই মারপ্যাচটা খাটছিল খুব জয়ের উপর। কখনো নমনীয়তা না দেখানো অন্তু হঠাৎই এই চূড়ান্ত সময়ে কোমলতা প্রদর্শন করায় জয়ের চাতুর্যও হতবিহ্বল হয়ে পড়ছিল। আমি আজ ভার্সিটিতে যেতে চাই, আপনার অনুমতি আছে? জয় যেন ভুল শুনল। কিছুক্ষণ অনড় দাঁড়িয়ে থেকে চোখ ফেরালো। আমার অনুমতি চাই? তোমার? আপনার অনুমতি থাকলে আমি আজ ভার্সিটিতে যাব। সেমিস্টার শেষের দিকে, অ্যাটেন্ডেন্স থাকা চাই। জয় ঢোক গিলে একটু সময় নিয়ে বলল, আমি নামিয়ে দেব। অন্তু একটুও আপত্তি করল না। আপনি কোথায় যাবেন? জেলখানায়। অন্তু মশলা কষানোর চামচ নাড়া দিতে দিতে মশলা কষা ছুটে এসে অন্তুর বাম গালে লাগল। মুখের নরম ত্বক জ্বলে উঠতেই অন্তু ছিটকে দাঁড়ায়। জয় যেন উড়ে এসে অন্তুর মুখটা অধিকারে নেয়, ট্যাপ ছেড়ে হাতের মুঠোয় পানি নিয়ে ক্ষততে দেয়। কিন্তু মুখের সংবেদনশীল ত্বকে ঠিক ফোসকা পড়া কালো দাগ উঠে এলো। ততক্ষণে মশলা পুড়ে ধোঁয়া উঠে গেছে। সেই গন্ধে অন্তুর চোখ মুখ উল্টে এলো। জয় দ্রুত অন্তুর মুখ ও মাথাটা অনিয়ন্ত্রিত হাতেই যেন নিজের চওড়া বুকটার সাথে চেপে ধরে রাখে ওভাবেই। জয়ের লম্বা কাষ্ঠিল শরীরটার তুলনায় অন্তু মেয়ে হিসেবে লম্বা হলেও খাটো। এক হাতে গ্যাস অফ করে অন্তুর চুলে হাত রাখে। আলতো চাপে বুকের কাছে অন্তুর মুখটা চেপে নিয়ে ঠাই দাঁড়িয়ে থাকে। অসুস্থ নিঃশ্বাস জয়ের বুকে ছুটে পড়ে। আলতো হাতে বারবার অন্তুর চুলে হাত বোলায়। এই জয়কে চেনা যায় না। জয় নিজেও চিনতে ভুল করে এই জয়টাকে। এই জয় আমিরের ধ্বংসের প্রতিনিধি। অন্তু টের পায় জয়ের হৃৎপিণ্ডে আন্দোলন চলছে। ধ্রিম ধ্রিম করে হৃৎকাপাটিকা খুলছে, রক্ত বইয়ে দিয়ে আবার তার চেয়েও বেশি দ্রুত আর জোরে আটকে যাচ্ছে। অন্তু একপেশে হাসে আলতো। এরকম বুকের কাঁপুনি অন্তুও টের পেয়েছিল। হাত পা থরথর করে কেঁপেছিল যেদিন তার ঘরে জয়ের অবৈধ বিচরণ প্রমাণিত হচ্ছিল ভরা সমাজে। হৃদযন্ত্রের এই উত্তাল তাণ্ডব একই রকম, শুধু শর্ত আলাদা। জয় আস্তে করে জিজ্ঞেস করে, বমি করবে? বাথরুমে নিয়ে যাব? না, এখন আর বমি পাচ্ছে না। অন্তু এক প্রকার সূক্ষ্ম অবহেলায় জয়কে সরিয়ে দিয়ে সরে আসে। তারপর জয়ের মুখের দিকে তাকিয়ে সূক্ষ্ম একটা আহত ভাব লক্ষ্য করে। জয় অন্তুর মুখের ছোট্ট ক্ষততে গভীরভাবে একটা চুমু খায়। বেশ কিছুক্ষণ ঠোঁট সারায় না। সামান্য একটু জিহবার আগাও ছুঁয়ে যায় অন্তুর মসৃণ গালটা। জয় যেন শুষে নিশ্চিহ্ন করতে চায় অন্তুর গালের দাগটিকে। মুখ তুলে আঙুল নেড়ে ঘষে সেখানে শব্দহীন হেসে বলে, এই গালে আমার ঠোঁট ততটা সময় স্থায়ী হবে না যতটা সময় এই দাগ, পোড়ার দাগ ওঠে না। আমার কি এই দাগের উপর হিংসা করা উচিত ঘরওয়ালি? অন্তু মাথা নাড়ে। আপনি কি পোড়ার দাগ নন আমার জীবনে? আপনি জ্বলন্ত অগ্নিকুণ্ড। আমি সেই আগুনে পুড়ে কালো কয়লা হওয়া জ্বালানি খড়ি। জয় অন্তুর বাহুটা এতক্ষণ চেপে ধরে নিজের শরীরটাকে অবলম্বনের খুঁটি হিসেবে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। দুর্বল শরীর। এবার অন্তুকে রান্নাঘরের মেঝেতে বসালো। জয়ও নিজেও মেঝের ওপর ঠেসে বসে আস্তে করে দেওয়ালের সাথে হেলান দিল। মাথাটা এলিয়ে দিয়ে অন্তুর দিকে ঘাড় কাত করে বলল, আমাকে তুমি অগ্নিকুণ্ড বলো, অথচ আমি উত্তাল সমুদ্র। এবং পানিকে শাসন করা যায় না ঘরওয়ালি, আর না যায় তার গতিবিধি পরিবর্তন করা। বড়জোর তুমি উল্টো তার প্রবাহে ভেসে যাবে, সব হারিয়ে ধ্বংস হয়ে যাবে। তোমার ধ্বংসাবশেষটুকুও ভেসে যাবে নিরুদ্দেশ পানির উন্মত্ত প্রবাহের সাথে। অন্তু স্লান হেসে সামান্য কাঁধ ঝাঁকাল। মানছি।
জয় যেন অবাক হয়ে তাকায়। তার চোখে প্রশ্ন, তুমি আমার কথা মানছ? অন্তুর হাসি কমে আসে। ভাবুক চোখে বাইরের অন্ধকারের দিকে চেয়ে বলে, ধ্বংস হয়ে যাব বলছেন? তার মানে ধ্বংস হবার এখনও বাকি অনেকটাই, হ্যাঁ? জয় এবার আর অন্তুর অসুস্থতা মানল না। আর একটু সরে গিয়ে বসল। একটা চুরুট ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে মুখ চোখ ভরে এক পাঁজা ধোঁয়া ছেড়ে হাসল। আমি হেরে যাব একবার তোমার কাছে, তাতে পস্তাবে তুমি। আপনি হেরে গেলে পস্তাবো? জয় ধোঁয়া গিলে দুপাশে মাথা নাড়ল। সেদিন আমার মতো ওভাবে হেরে যেতে না পেরে পস্তাবে। অন্তুর চোখে চেয়ে চোখ মারল। হার জিত আপেক্ষিক ঘরওয়ালি। তুমি তো আর্টসের স্টুডেন্ট, আপেক্ষিকতা বোঝো? বুঝি। জয় একপেশে ঠোঁটে হাসে। দৃশ্যমান পরাজয় কখনো চূড়ান্ত বিজয় কারোর জন্য, এবং জিতে যাওয়াটা হেরে যাওয়া পথের প্রবেশদ্বার মাত্র। কখনো কখনো জেনে বুঝে হেরে যায় মানুষ। কখন জানেন? আমি বলছি, আপনি দায়বদ্ধ হবার পরেও মরণই হবে আপনার একমাত্র মুক্তির পথ। আমি আপনাকে দায়বদ্ধ করে তুলব এবং যে কোনো শর্তে বাঁচিয়ে রাখব, প্রতিক্ষণে জীবিত করে আবার মেরে ফেলব। জয় অন্তুকে আর রাদ্দে দিল না। মেঝেতে বসিয়ে রেখে নতুন করে মশলা কষিয়ে রান্না শুরু করল। পিকনিকে বিরিয়ানি রেধে অভিজ্ঞ হাত তার। অন্তু মেঝেতে বসে বসে দেখল গলায় গামছা ঝুলিয়ে লুঙ্গি পরে একদম পেশাগত বাবুর্চির মতো রান্না করছে জয়। বিরিয়ানির গন্ধে সকাল সকাল দোতলা মেখে উঠল। রাদ্দে রাদ্দে আবার গলা ছেড়ে গান ধরল। মাইয়ার পেছন ছাইড়া দিয়া মন্টু হইয়াছি, পাপের জন্য গঙ্গাজলে ডুব দিয়াছি, সব কিছু ছাইড়া আমি সাধু হইয়াছি, প্রেমে আগুন লাগাইছি ও প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গুষ্ঠি মেরেছি, বাংলা মাল ছাইড়া হাতে শরবত নিয়াছি, বৈরাগ দিয়া কপালেতে তিলক লাগাইছি। অন্তু রিমির কাছে গিয়ে বলল, আপনার বোরকাটা দিন রিমি। রিমি অবাক হল। আপনি বোরকা পরবেন আরমেন? পরব। জয় তৈরি হয়ে ওয়ার্কশপে নেমে গিয়েছিল। অনেকগুলো দিন পর গায়ে বোরকা চড়াতে গিয়ে অন্তুর ভেতরে পাগলাটে বিভ্রম তৈরি হল। সে দেখল আব্বু গেটের বাইরে দাঁড়িয়ে আছে। অন্তুর হুড়ুমুড় করে বোরকা পরে দৌড়ে গিয়ে আব্বুর হাতখানা চেপে ধরবে, রাস্তা পার হবে। ভার্সিটির গেটে নেমে বলবে, ছাতা খোলো, খুব রোদ আব্বু, প্রেশার বাড়বে কিন্তু। আমজাদ সাহেব গম্ভীর মুখে বলবেন, রোদে ভিটামিন ডি থাকে, প্রেশার বাড়ে কে বলেছে তোকে? একা যাওয়ার চেষ্টা করিস না, আমি আসব নিতে। আজ বাইরে জয় আমির দাঁড়িয়ে আছে। সেদিন প্রথমবার অন্তু জয় আমিরের জন্য বোরকা পরে তৈরি হল। জয়ের নজর পড়তেই তার চঞ্চল চোখ দুটো থমকে স্থির হল। জয় দেখতে পায় এক জুনিয়র বোকা বাঘিনীকে, যে কালো বোরকায় আবৃত, সুন্দর চোখ দুটোয় তেজ, ধীর স্থির বেপাত্তা চলন। জয়কে এড়িয়ে চলে যাচ্ছে সমাজবিজ্ঞান বিভাগের দিকে। জয়ের ভেতরে জেদ উঠল। জয় কুটিল হাসে। মেয়েটাকে রোজ ডাকে, জ্বালাতন করার চেষ্টা করে, মিছেমিছি চ্যালেঞ্জ ছোড়ে। এটা তো সেই আরমিন, তার ঘরোয়ালির আসার কথা ছিল না। জয়ের ভেতরে কেমন একটা লাগে। মস্তিষ্কে যে চাপ সে বইছে আজ 3টে দিন, তা একত্র হয়ে জয়কে গলা টিপে ধরে। একবারও জিজ্ঞাসা করে না বোরকা কেন পড়েছ হঠাৎই। জিহ্বা সরে না জয়ের। দুজন অনেকটা পথ হাঁটে আজ। রাস্তায় লোকে আলোচনায় বসে যায়। নোংরামি করে ধরা খেয়ে বিয়ে করা বউ, সাবেক ভিপি জয় আমিরের। মেয়েটার লজ্জা শরম নেই, আমার পর্দা করে। এসব হলো ভণ্ড। জয় চুপচাপ হেঁটে যায়। দেহটাকে শূন্য লাগে তার। হামজা কেন আসছে না? বোঝাপড়া বাকি। এত হিসেব জয় এই সীমিত জীবনে কিভাবে মেলাবে? জয় পরিণতিহীন এক অনিশ্চিত পরিণতির পথটা এমন এলোমেলো লাগে কেন আজকাল? রিকশাওয়ালা জয়কে দেখে দাঁত বের করে হাসে। তোমার কাছে কইলাম কম ভাড়া নিতাম না মামা, বেশি ভাড়া দেওয়ান লাগবো আমারে। দেখো, বেশি ভাড়া তোমার শ্যাটার ভিতর ভরে দেব মামা। আমি একজন বেকার লোক, না জানি তুমি কইবা ভাড়া লাগতো না, ওঠেন এককারে জাহান্নাম পর্যন্ত নামাই দিয়ে আসি। না, তুমি বড় লোকের বেটা, বেশি ভাড়া না দিলে আমি রিকশা টান দিব না মানে দিব না। এই শালা, টাকা কি গাছের ছাল না ভেড়ার বাল? দে তোর রিকশা দে, আমি চালাই যাই বিনামূল্যে, দে। লন, আপনিই জানগা, ন্যায্য ভাড়া না পাইলে আমি চালাইতাম না রিকশা। জয় রিকশায় চড়ে বসল, আবার নেমে পড়ল। না, মানিজ্যত এমনিই নাই। তারপর আবার, তুই চালা, 2.5 টাকা বেশি দেবনি, চল জায়গা। ওঠো ঘরবালি। অন্তু ভার্সিটির গেট দিয়ে ঢোকার পর থেকে যতক্ষণ দেখা গেল জয় একদৃষ্টে দেখল অন্তুকে। শহীদ মিনার চত্বর পেরিয়ে সমাজবিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে। এরকম এক সকালে এই মেয়েটিকে এই রূপেই প্রথমবার দেখেছিল সে। জয়ের রিকশা ঘিরে ধরল ছাত্রছাত্রী, জুনিয়রেরা। চোখ ফেরাতে হলো জয়ের। অন্তু সমাজবিজ্ঞান বিভাগে ঢুকে প্রফেসর মনোয়ারা রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিল্ডিং থেকে বেরিয়ে ভার্সিটির পেছনের পথ দিয়ে বেরিয়ে এসে দাঁড়াল। গাড়ি আসবে তাকে তুলে নিতে।
মিনিট 15 চলার পর গাড়ি এসে থামল এক পুরনো একতলা বাড়ির সম্মুখে। গাড়ির ভোঁতা আওয়াজে পেট গুলিয়ে আসছিল। বসার ঘরে ঢুকে আদব কায়দাকে ছুটি দিয়ে সে দ্রুত বসে পড়ল সোফার ওপরে। ঘরে মোট 4 জন পুরুষ। অন্তু এক সোফায় আলাদা বসা, হেলান দিয়ে। একজন নারী পর্দার আড়াল থেকে একটি ছোট্ট মেয়েকে দিয়ে চা নাস্তা পাঠাল। আনসারি মোল্লা সাহেব অন্তুকে জিজ্ঞেস করলেন, তুমি অসুস্থ মা? না চাচা, আল্লাহর রহমতে ঠিক আছি। আপনি ভালো তো? আল্লাহ রেখেছেন। চোখ দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। মুরসালিনের খবর কি? কিছু বলেছে তোমাকে? সে আর মুক্তির আশা করে না, শুধু আপনারা বাচ্চাদের মুক্ত করুন, এই চাওয়া তার। আমি যেটুকু বুঝেছি। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করো? বলুন চাচা। তোমারে আগে যেইবার দেখছি বোরকা পরো নাই, আজ কি নিরাপত্তার জন্য? আমাদের সাহায্য করতে গিয়ে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অন্তুর ভেতরে এক তিক্ত অনুভূতি জন্মালো। সে তা গিলে প্রসঙ্গ বদলে ফেলল। বাচ্চাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্ত করতে আর একজন সাহায্য করবেন বলেছেন। ঠিক সাহায্য নয়, বরং তিনি আমার উদ্দেশ্য ধরে ফেলেছিলেন, কিন্তু তিনিও চান বাচ্চিগুলো মায়ের কোলে ফিরুক। কে সে? একজন উকিল, ওদেরই লোক, কিন্তু আতকে উঠল সবাই। অন্তু আশ্বাস দিল, চিন্তা করবেন না আপনারা, আপনাদের ব্যাপারে ওনাকে কিছুই বলিনি, বলবও না। উনি শুধু জানেন আমি বাচ্চাদের মুক্তি চাই, কিন্তু কি করছি সে সম্বন্ধে তেমন জানানো হয়নি। উনি চান মুরসালিন নিজেও ওদের কাছে হার স্বীকার করে মুক্ত হোক। মুরসালিন মহানের সঙ্গে কেমন অন্যরকম বোঝাপড়া রয়েছে ওনার। মুরসালিন কি বলে এ ব্যাপারে? আপনারা আমার চেয়ে মুরসালিন মহানকে ভালো চেনেন। এতদিনে বেঁচে আছে আল্লাহ শুক্রিয়া। কি হালে রাখছে ওরে কে জানে। হতে পারে আঘাত তাকে কাবু করেছে, পারেনি। তাছাড়া হামজা কখনোই কোনো শর্তেই মুরসালিনকে জীবিত ছাড়বে না। হামজা ঝুঁকি জিইয়ে রাখে না। মুরসালিন মহান আবার মুক্ত হয়ে তার পেছনে লাগবে, তার সাধের তৈরি জাহান্নাম ভেঙে ফেলতে চাইবে, এরকম সুযোগ হামজা কাউকে দেবে না। কিছুক্ষণ নীরবতার পর আনসারি সাহেব বললেন, তোমার উকিল ওদের লোক, তবু তোমাকে সাহায্য করছে কেন? এর পেছনে কোনো অন্য ব্যাপার নেই তো? থাকলেও বা, ততদিনে আমি সবকিছু অন্যরকম করে ফেলতে চাই। তা কেমনে করবা? কত বলি, কত কুরবানি হয়ে যাচ্ছে। তোমার মতো মেয়ে আমাদের সাহায্য করতে এসে বিপদে পড়লে আমি খুব অপরাধী হয়ে যাব রে মা, মালিকের কাছে। সাবধানে থেকো। অন্তু মনে মনে বলল, উল্টো আপনি আমাকে ক্ষমা করবেন চাচা, আমি বরং আপনাদেরকে ব্যবহার করছি। এই খেলার শেষ দেখা আমার একার পক্ষে সম্ভব নয়। আমি আপনার মতো এমন ওদের যে কোনো বিরোধীকে যানবাহন হিসেবে ব্যবহার করতে পারি ওদের ধ্বংসের পথে। অন্তু স্থির বসে থাকা জোয়ান লোকটির দিকে ফিরল। আমার আন্দাজ সঠিক হলে আপনিই পুলিশ অফিসার? লোকটা মাথা নাড়ল। আপনার আন্দাজ সঠিক, এবং আমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে রৌফ কাইসার। আপনি কেন সাহায্য করতে চান আমাকে? আপনারাও তো জয় আমির ও হামজাদেরই সহযোদ্ধা আমার জানা মতে। সূক্ষ্ম একটা খোঁচা মারল। বর্তমান সরকার যতদিন পুরো এই আমলের প্রশাসনকে কিনে ফেলতে সময় নেবে, সেই পর্যন্ত আমার মতো কিছু বিরোধী থাকবে। অন্তু বুঝল বিরোধী দলীয় সমর্থক, তাতে অন্তুর যায় আসে না। রাজনৈতিক দলাদলির সঙ্গে তার সম্পৃক্ততা নেই। কেবল তার একটি উদ্দেশ্য আছে, একটি ধ্বংসযজ্ঞের আয়োজন সে করবে, এবং এই ধ্বংসযজ্ঞে সে যে কাউকে উপাদান বানাতে পারে, যে কোনো ভাবে। তার কোনো ভয় নেই। পিছুটান আছে বেশ কয়েকটা, যেগুলোকে দায়ভার বললে ভালো শোনাবে, এছাড়া আর কিছু নেই। অন্তু এক গ্লাস পানি খেল বেশ কিছুটা সময় নিয়ে, এরপর বলল, আমি আপনাকে আজ জয় ও হামজার অপরাধ জীবনের বিশেষ একাংশের ফিরিস্তি দেব, কিন্তু তার আগে আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? এভাবে নয়। এই শর্ত পূরণে আপনার বেঁকে বসার চান্স রয়েছে সিংহভাগ, কিন্তু তাহলে আমার চলবে না। বরং আপনি আমার শর্ত মেনে নেবেন, এই শর্তে আমি আপনাকে সেই ফিরিস্তি শোনাব। বেশ কিছুক্ষণ চুপ করে রইল রৌফ। উঁচু লম্বা কালো চেহারা, গায়ের রং কালো হলেও চেহারার গড়ন ভালো। চোখ দুটো গভীর, মুখের ভঙ্গিমা একটু কুটিল। সে অন্তুকে দেখল পর্যবেক্ষণের সাথে। এতে অন্তু আশ্বস্ত হল, এই খেলায় একটু চতুর লোকটার চাই, সরলদের কোনো কাজ নেই এখানে। বলুন আপনার শর্ত, শোনা যাক। অন্তু বলল, জয় আমিরের যে কোনো একটা পাপের শাস্তিও মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু আপনি তার পাপাচারের গোটা অধ্যায় জেনেও তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারবেন না। তাচ্ছিল্য করে হেসে ফেলল রৌফ। কি আশ্চর্য ম্যাডাম, আমি আইনের কাছে দায়বদ্ধ, অথচ আপনি তো আমাকে কথায় কথায় কাস্টমাইজ করে ফেলছেন। আপনি আমাকে যে তথ্য দেবেন তার জন্য অবশ্যই ধন্যবাদ, কিন্তু আইনকে কাস্টমাইজ করার বিষয়টা হাস্যকর। তার আগে আমি কারণ জানতে চাইব। কোনো প্রেমিককে তার প্রেমিকার সঙ্গে মিলিয়ে দেবার পিয়ন হিসেবে আপনি এই চুক্তি করতে বসিনি এখানে, এবং আমি অপ্রয়োজনে অযৌক্তিক কথা বলার জন্য এতদূর বয়ে আসিনি অফিসার। রুফ কপাল চড়িয়ে বলল, কে প্রেমিক? জয় আমির, এবং তার পুরনো প্রেমিকা হল মৃত্যু।
সে নির্দিষ্ট একটা সময় অবধি বাঁচতে চায়, কেননা সেই কিছু কাজ পুরো করার আছে। তা ফুরলে সে সেই পথে এগিয়ে যাবে যেখানে তার মৃত্যু অবধারিত। তা কেমন হতে পারে? সে তার কোনো শিকারের সামনে বুক পেতে দেবে, কিংবা আইন সামনে পড়ে গেলে আইনের সামনে। তার কারণ? বেশ কয়েকটা কারণ রয়েছে। কি কারণ? প্রথমত, সে জীবনকে ভয় পায়। মৃত্যু তার জীবনের একমাত্র মুগ্ধতা। দ্বিতীয়ত, সে তার কোনো শিকারের হাতে প্রাণ দিতে চায়, যেন সেটা প্রমাণ করার মাধ্যমে হাসতে হাসতে মরতে পারে যে কোনো শিকারী একবার সুযোগ ও প্রাণ ফিরে পেলে শিকারী হয়ে ওঠে, ঠিক তার মতো। আর এটা পাপ নয়, এটা হলো প্রতিক্রিয়া। ওয়েট, সেকেন্ড টাইম হোয়াট ইউ সেড, আই ওয়ান্ট বি গট দ্যাট অ্যাগেন, হোয়াট ইউ মিন? অন্তু গভীর করে শ্বাস টানল। সে নিজেকে তুলে ধরতে চায়। সে প্রমাণ করতে চায় যে কোনো শিকার একবার সুযোগ ও প্রাণ ফিরে পেলে শিকারী হয়ে ওঠে, ঠিক তার মতো। আর এটা পাপ নয়, এটা হলো প্রতিক্রিয়া। রৌফ চায়ের কাপটা হাতে ধরে অনেকটা সময় চুপ করে বসে রইল। অন্তুর চোখের সামনে সিনেমার পর্দার মতন ভেসে উঠল অন্তুকে অপদস্থ করার পর যেদিন জয় তাদের বাড়িতে এসেছিল। রাবেয়া ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছিলেন। জয় তখন হেসে বলেছিল, সবাই স্বার্থপর দেখেছেন। আগেরবার এসেছিলাম আমি এতিম বলে আপনি নিজেকে আম্মা ডাকতে বলেছিলেন। এবার যেই একটু ক্ষতি করেছি আর কথাই বলছেন না। অথচ এখনও কিন্তু আমি জয় আমির সেই এতিমই আছি। নাকি এখন বাপমা বেঁচে উঠেছে আমার? অন্তু সেদিনই বুঝে গেছিল জয়ের চিন্তাধারাকে। এরপর সে শুধু তার আন্দাজ প্রমাণ করেছে এবং জয়কে জানতে, জয়কে জমিনের মতন খুঁড়ে গেছে। আপনার কাছে ওদের অপরাধের কেমন তথ্য রয়েছে? শুধু তথ্য নাকি প্রমাণও? প্রমাণে পরে আসছি, সাক্ষ্য দিয়ে শুরু করি। মাস কয়েক আগে মেয়র হামজা পাটোয়ারি তার বোনের স্বামী সীমান্তকে খুন করেছে। আমার সামনে, আপনার সামনে। আপনি যে সোফায় বসে আছেন, ধরুন আপনি সেখানে কাউকে কুপিয়ে মারছেন। আমি ওই দরজার কাছে দাঁড়ানো। এরপর পলশ আসগর, তাকে মারা হয়েছে কাঠের মেশিনে টুকরো করে। সেই মেশিন ও কাঠের মিলের মালিকের হদিশ আমি আপনাকে দেব। তাকে ধরে নিয়ে আসবেন এবং সে সাক্ষী দিতে অবশ্য রাজি হবে না। তার জন্য তাকে টর্চার সেলেও রাখা লাগতে পারে 2-1 দিন। তাছাড়া তার একটা ছোট্ট মেয়েও আছে। যদি একটু অন্যায় উপায় অবলম্বন করতে চান তো তাকে জিম্নি করেও স্বীকারোক্তি নিতে পারেন। এবং তার এক পা পঙ্গু, সেটা করেছে জয় আমির। বিষয়টা প্রমাণ করতে এখন পুলিশ হেফাজতে থাকা কবির আপনার ভালো ইনফরমার হতে পারে। সে উপস্থিত ছিল সে সময়। রাউফ কায়সার পর্যবেক্ষকের মতো চেয়ে থেকে মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো। অন্তু বলল, সাবেক মেয়র ঝন্টু সাহেবের ছেলে মাজহার, তাকে জয় আমির জবাই করে মেরেছে। আপনি সেখানে উপস্থিত ছিলেন? না, আমার হাত থেকে চাপ্পড় নিয়ে গেছিল এবং আমি খুব ভুল না হলে তার মাথাটা কবরস্থানে দাফন করা হয়েছে এবং সেই কবরটাও শনাক্ত করে দিতে পারি। এবং সেখানে আপনি পলাশের মাথার খুলিটাও পাবেন। আচ্ছা, রাউফ কিছু লিখল। অন্তু বলল, এবং ঝন্টু সাহেবকে 2 ভাই মিলে মেরেছে বলেই আমার ধারণা। যদি একজনও মারে, সেদিন বেরিয়েছিল 2 জন, এবং এটার প্রমাণ আছে আমার কাছে। রাউফ হাসল। তদন্তের সময় একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছিলাম এবং সেখানে হামজা পাটোয়ারিকে ঝন্টু সাহেবের বাড়ির রাস্তায় দেখা গেছে। কিন্তু ওনাকে তেমন একটা জিজ্ঞাসাবাদের সুযোগ তখন পাইনি, কেননা উনি ক্ষমতাসীন দলের কর্মী। যেহেতু ওটা ওনার শ্বশুর বাড়িও, সেক্ষেত্রে ব্যাপারটা কিছুটা চাপা পড়ে গেছিল। এবার আর এই দ্বিধাটা রইল না। অন্তু যাবতীয় অপরাধের বিবরণ দেবার পর আনসারি সাহেবকে বলল, মেয়র এখন ঢাকাতে, সে ফিরলে সব শেষ ধরুন। সুতরাং সে ফেরার আগে যা করতে পারবেন, এবং স্বাভাবিকভাবে সে আজকাল ফিরে আসবে। এখন আপনাদের কাজ হলো সে যাতে এত দ্রুত ফিরতেই না পারে এমন কিছু করা। কি করতে বলছো? গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিন। হ্যাঁ, 2-4 দিন হাসপাতাল ঘুরে আসুক। বাড়ি আর ঢাকা করতে করতে পেরেশান হয়ে গেছে ভীষণ। সবাই কিছুক্ষণ চুপচাপ অন্তুকে দেখল। অন্তু উঠে দাঁড়িয়ে বলল, আপনারা পাটোয়ারি বাড়িতে ঢোকার জন্য কালকের দিনটা পাবেন। কাল জয় আমিরকে নিয়ে বেরোবো আমি, সেইটুকু সময় আপনারা পাবেন। হামজা বড় মহলের সঙ্গে একটি মিটিং শেষ করে হোটেলে ফিরল বেলা 11:30টার দিকে। হোটেলটা যে মন্ত্রীর, তার সঙ্গেই মিটিং শেষ করে ফিরল সে। পাঞ্জাবিখানা খুলে খালি গায়ে শুয়ে পড়ল বিছানার ওপর। ঘুমের অভাবে শরীরে অসহ্য অস্থিরতা টের পাচ্ছিল। জয়কে গত 2 দিনে বহুবার কল করেছে সে, কোনো সাড়া পাওয়া যায়নি। হামজা ওভাবেই উঠে গিয়ে গ্রিল ধরে দাঁড়াল। রাজধানীর এক অভিজাত হোটেলের ব্যালকনি থেকে ব্যস্ত এই মহানগরী বড় রহস্যময় লাগল হামজার কাছে। এই ব্যস্ত নগরী কাউকে কিচ্ছু দেয় না, হাসিল করতে হয়। সেই হাসিলের সিংহভাগই অনৈতিক হাতে আদায়কৃত। হামজাকেও কিছু দেয়নি বলাটা অকৃতজ্ঞতা। ব্যথা দিয়েছে, কখনো শরীরের, কখনো খিদের, কখনো বা পরিচয়হীনতার, কখনো বা অনুভূতিহীনতার, বা এত লড়াই করে জেতা এইটুকু ক্ষমতা হারিয়ে ফেলার ভয়ের ব্যথা। ক্ষমতার লড়াই যারা লড়ে তারা জানে তারা কতটা অসহায়। তারা চাইলেও একজন ভালো মানুষ হতে পারে না। নেশার চেয়ে বড় প্রবৃত্তি নেই, ক্ষমতার নেশার চেয়ে বড় নেশা নেই। রিমির মুখটা ভেসে উঠল চোখের সামনে। যারা রোজ ব্যথা পায় তাদের সয়ে যায়,
যার একদমই অভ্যাস ও অভিজ্ঞতা নেই তারা কিভাবে সইবে? হামজার জানা নেই। হামজা কখনো কিছু ধরে রাখতে চায়নি, ক্ষমতা ও জয়কে ছাড়া। কিন্তু এরপর মনে হল সে আরেকটা জিনিস ধরে রাখতে চেয়েছে, রিমিকে, সরল রিমিকে। সেই রিমি এখনও সরল, কিন্তু তিক্ততার বশে বশীভূত। হামজা আন্দাজ করে রিমি যখন তখন মুখে চেয়ে বসবে, আমাকে তালাক দিন। হামজা শক্ত করে চেপে ধরল গ্রিলটা। তার বলবান হাতের মুঠোর ওপর মোটা মোটা রগগুলো খাড়া হয়ে উঠল। বুকের ভেতর একটা চাপা সুচালো ব্যথা টের পাওয়া যাচ্ছে। রিমির মুখে উচ্চারিত এই কথায় হামজার যে হেরে যাওয়া, হারিয়ে ফেলা ও ব্যর্থতা আছে, তা হামজা সামাল দেবে কি করে? এর পরের ভয়টা হামজাকে বিষের মতো গ্রাস করে। সে সব সহ্য করতে পারে, সে পারে, কিন্তু জয়ের চোখে তার জন্য অভিযোগ, ঘৃণা, মস্তিষ্কের মধ্যভাগটা দপদপ করে উঠল। মাথা ছাড়া মারল হামজা। দ্রুত রুমে এসে প্রেশারের ওষুধ আর 2টো ঘুমের ওষুধ খেল। তার ইচ্ছে করছে রুমটাকে ভেঙে আছড়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে। হামজা অস্থিরতা ও ভয়কে ঘেন্না করে। ক্ষমতা ও জয় তার। সে একটা আফসোসে আজ বহুদিন যাবৎ ঘুমায় না। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। আরও এরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আমরা যেন সকলেই নামাজ ঠিকমতো আদায় করি, কারণ নামাজ পাপ কাজ হতে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।